সো আমরা যে টপিকটা আজকে শুরু করছি, এম্পাওয়ার টিম মেম্বার্স এন্ড স্টেকহোল্ডার্স। সো এম্পাওয়ারমেন্ট এটা কিন্তু একটু অ্যাজাইল ঘেঁষা, তাই না? অ্যাজাইল আসলে ফুল এম্পাওয়ার্ড করে টিমকে। সার্ভেন্ট লিডার হচ্ছে যে সে আসলে টিমকে এম্পাওয়ার্ড করে, টিম কাজ করবে, সে সাপোর্ট দিবে, সমস্ত ইম্পিডিমেন্ট দূর করবে, ফ্যাসিলিটেট করবে, ট্রেনিং দিবে, কোচিং দিবে, কিন্তু কাজ কে করবে? টিম করবে। আমরা তো একটা জিনিস জানি, তাই না, যে কোচ, যিনি কোচ করেন, যে কোচ মানে কোচিং করায় তাকে আমরা কি বলি? কোচ। আর যে যাকে কোচিং করানো হয় তাকে কি বলে? ইংলিশের টার্মটা কি? যিনি কোচিং করান তাকে আমরা বলি কোচ, আর যাকে কোচিং করানো হয় তাকে কি বলা হয়? ট্রেনি। পিউপিল না? ট্রেনি তো না, ট্রেনি হলো ট্রেনি। তাহলে কোচ হবে কোচি, COACH। আর মেন্টরিং যে করাবে তাকে আমরা মেন্টর বলি। হ্যাঁ, আর মেন্টিস, তাই না, যাদেরকে করানো হবে সে হচ্ছে মেন্টি। সো এই তিনটা বিষয় কিন্তু অ্যাজাইল থেকে আসছে, যেটা আমরা এখন অনেক জায়গায় বারবার আলোচনা দেখতেছি। যে স্ক্রাম মাস্টার, সে হচ্ছে ট্রেনার, সে হচ্ছে কোচ, এবং সে হচ্ছে মেন্টর হিসেবে কাজ করবে। এবং আরেকটা সেলফ অর্গানাইজিং টিম আমরা বলছি। সেলফ অর্গানাইজিং টিমের একটা নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেরা একজন আরেকজনকে ট্রেন আপ করবে, মেন্টরিং করাবে, সিনিয়ররা জুনিয়রদেরকে, বা যে এক্সপার্ট সে কম এক্সপার্টকে হ্যাঁ ট্রেনিং দিবে, মেন্টরিং করাবে, কোচিং করাবে টিমের মধ্যেই একজন আরেকজনকে, যাতে টিমটা কি হতে পারে? জেনারেলাইজ স্পেশালাইজ হতে পারে, জেনারেলাইজিং স্পেশালিস্ট হতে পারে। ঠিক আছে, এইটা টার্গেট। সো এই জন্য এই শব্দগুলো আমরা বারবার দেখবো। এগুলো সব শব্দগুলো আসলে অ্যাজাইল থেকে আসছে। পিএমবকে খুব আগে এইভাবে ছিল না। ট্রেনিং নিয়ে কিছু কথাবার্তা ছিল, কিন্তু মেন্টরিং এবং কোচিং নিয়ে খুব একটা কথা ছিল না। কিন্তু আপনি অ্যাজাইলের যেখানেই যান না কেন, এই তিনটা শব্দ শুনবেন, বেশিরভাগ শুনবেন হচ্ছে কোচিং নিয়ে। কোচিং, অ্যাজাইল কোচ, আপনারা তো দেখছেন, খেয়াল করছেন না? অ্যাজাইল কোচ বলা হয়। যে কোচ করায়, কোচিং করায়, উনি কি কখনো খেলে নাকি? যে আমি কোচ করাচ্ছি, আমি মাঠে গিয়ে খেলবো? কোচিং এর কিন্তু মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোচিং করতে আসে, কোচি, তাকে আসলে শব্দটা কি বলে, মানে পাওয়ারফুল কোশ্চেন করা। যে কোচি, তাকে পাওয়ারফুল কোশ্চেন করে তাকে সলিউশন বের করতে বলা। এটা যে আমি তাকে সলিউশন বের করে দেবো, তার আসলে। এবং যে কোচ হয় এবং যে কোচি হয়, দেখা যায় অনেক সময় কোচি কোচের চেয়ে ভালো ওই ডোমেইনে। এরকম না যে কোচ ওই ডোমেইন এক্সপার্ট। আপনি এটা খেয়াল করছেন না? ক্রিকেট টিমের যারা কোচ হয় তারা কি একদম বস নাকি ব্যাটসম্যান বা ইয়ার? কোনো একটা সাইডে ভালো থাকে। হ্যাঁ, মানে খুব, মানে একদম সে ওটা একদম টপ পারফর্মার ছিল এরকম কিন্তু না। হ্যাঁ, খেয়াল করছেন? তারপরে ধরেন যে মরিনহো, সে কি বেস্ট প্লেয়ার ছিল তার সময়ের? বা সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস, তাই না? সো কোচের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে সে আসলে পাওয়ারফুল কোশ্চেন করে, যার যে কোচি সে আসলে তার চেয়ে অনেক ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি এক্সপার্ট। যেমন আমাদের সাকিব আল হাসান, সে তো মানে আমাদের সুপারস্টার, তাই না? কিন্তু সে কি মাঝে মাঝে আমরা শুনি না যে সালাউদ্দিন, কোচ সালাউদ্দিনের কাছে গিয়ে সাজেশন নেয়, তাই না? আমরা যদি অ্যাজ এ প্লেয়ার চিন্তা করি সালাউদ্দিন এবং সাকিবকে, তাহলে কিন্তু দুজনকে কম্পেয়ার করা যাবে না। কিন্তু আবার কোচ, হ্যাঁ, তার কাছে যাচ্ছে সাকিব। খুব ইন্টারেস্টিং, মানে কোচের কাজ হচ্ছে কোচির মধ্যে যে পাওয়ারটা আছে সেটাকে আসলে জাগ্রত করা পাওয়ারফুল কোশ্চেন্স এর দ্বারা। এবং যে কোচি সে নিজেই তার অপশনগুলো বের করবে যে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফর মি। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, একটু নিয়ে একটা টপিকও আছে। আচ্ছা, আমরা তাহলে এম্পাওয়ার করতে হবে টিমকে। সো এনাবলস কি অর্গানাইজ অ্যারাউন্ড টিম স্ট্রেংথস। সো এম্পাওয়ার করার আগে টিম স্ট্রেংথটা জানতে হবে। আমরা বোধহয় অনেকেই এই জিনিসটা জানি, তাই না? দেখেন তো এটা সবাই জানি কিনা। আমি একটা ছবি ড্র করছি, প্লাস মাইনাস, তারপর এটা আমি সান আঁকলাম, ঠিক আছে? এখানে আমি একটু আগেও দেখলাম যে কি হলো ঢাকায়। আমি রংপুরে ছিলাম, রংপুরে খুব একটা বৃষ্টি ছিল না, ঢাকায় শুনলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা কি লাস্টের ছবিটা?
বৃষ্টি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে সান, এটা হচ্ছে রেইন। সো এই যে আমরা এটা এটা কি আসলে এটা কি ইন্ডিকেট করে এই ছবিটা? এই ছবিটা আমরা সবাই জানি, ছবিটা হয়তো দেখি নাই কিন্তু এই জিনিসটা জানি। কারো মাথায় আসতেছে এটা কি ইন্ডিকেট করে? প্রত্যেক ক্রিয়ারই বিপরীত ধর্মী রিয়াকশন যেটা। আমরা SWOT অ্যানালাইসিস করছি। SWOT অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। থ্রেটস। ঠিক আছে, সো আমরা SWOT অ্যানালাইসিস নিয়ে কিন্তু পিএম বকেও আলোচনা ছিল। পিএম বকে আলোচনা ছিল রিস্ক চ্যাপ্টারে। সেই আলোচনাটা আমরা রিস্ক চ্যাপ্টারে গিয়েও করব। এই চ্যাপ্টারেও এই টপিকেও SWOT অ্যানালাইসিস আছে। কেন SWOT অ্যানালাইসিস করব? এই জন্য আমার টিমের স্ট্রেংথটা জানা দরকার, যে আমার টিমের স্ট্রেংথটা কি, উইকনেস কি। আপনি যদি এটা না জানেন তাহলে তো আপনি অপরচুনিটি গ্রাব করতে পারবেন না, আর থ্রেটকেও সামাল দিতে পারবেন না, তাই না? হ্যাঁ, সো এই স্ট্রেংথটা জানার জন্য আমরা SWOT, SWOT আমরা SWOT অ্যানালাইসিস ইউজ করব। সো এই টুলটা এখানে আমরা এখানে আলোচনা দেখব আমার টিমের স্ট্রেংথ হওয়ার জন্য। কারণ এরপরে একটা টপিক আমরা করব ট্রেনিং দেওয়া। সো আমি যদি উইকনেস জানি তাহলে আমি টিমকে কি কি ট্রেনিং দিতে হবে সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো, এবং আমি চ্যালেঞ্জটা নিতে পারবো কিনা সেটা তো আমি বুঝতে পারবো যখন আমি SWOT অ্যানালাইসিস করব। ঠিক আছে, সো এটা আমরা দেখব। আচ্ছা, এরপরে দেখেন সাপোর্ট টিম টাস্ক অ্যাকাউন্টেবিলিটি। এটার আমরা দুইটা ভার্সন দেব। মানে টাস্ক আমরা একটা বলছিলাম যে অ্যাকাউন্টেবিলিটি, এটাও কিন্তু আমাদের ইয়াতে থাকতে হবে, টিম চার্টারে থাকতে হবে, যে আমাদেরকে সবাই অ্যাকাউন্টেবল হতে হবে। দিস ইজ মাস্ট, নাহলে টিমে কাজ করা সম্ভব না, যাকে যে দায়িত্ব দেওয়া হবে। সেই অ্যাকাউন্টেবিলিটি ট্রেডিশনাল প্রজেক্টে একভাবে হয়, আর অ্যাজাইলে ডিফারেন্ট ভাবে হয়। এই বলতে পারবেন ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কাজ কিভাবে অ্যাসাইন করি, লোকজনকে কিভাবে অ্যাকাউন্টেবল বানায়, যে তুমি এই কাজ তোমার দায়িত্ব? কে করে এটা? কার দায়িত্ব যে কাউকে কাজটা অ্যাসাইন করা? আগে বোধহয় আলোচনা করছিলাম, প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব হচ্ছে কাজকে অ্যাসাইন করা। এবং নরমালি আমরা কি করি, এটা একটু খেয়াল করেন, প্রজেক্টকে আমরা ট্রেডিশনাল প্রজেক্টের ব্রেকডাউন করে WBS তৈরি করি। এটা নিয়ে আমরা নেক্সট লেসনের ফার্স্ট টপিক আলোচনা করব। WBS মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে আসলে প্রজেক্টটাকে ভেঙে মেজর সাব কম্পোনেন্ট তৈরি করা, ছোট ছোট সাব কম্পোনেন্ট তৈরি করা, যাতে সহজে ম্যানেজেবল করতে পারি, ম্যানেজ করতে পারি। এই WBS এর নিচে থাকে হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। তার মানে এই WBS কে আমরা আরো ভাঙি, ব্রেকডাউন করি। প্রতিটা WBS কে আমরা আরো ছোট অংশে ভাগ করি, সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। এই ওয়ার্ক প্যাকেজের শেষে থাকে কি? টাস্ক অথবা অ্যাক্টিভিটি। তার মানে এই একটা ওয়ার্ক প্যাকেজ ডেলিভারি দেওয়ার জন্য 4টা-5টা টাস্ক করতে হবে। সেই টাস্কটা করলেই ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি হবে। আবার এই WBS এর আন্ডারে যতগুলো ওয়ার্ক প্যাকেজ আছে সবগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে এই WBS-টা কমপ্লিট হবে। আর এই প্রজেক্টের আন্ডারে যতগুলো WBS ছিল সবগুলো যখন কমপ্লিট হবে তাহলে কি হবে? প্রজেক্ট কমপ্লিট হবে। এইভাবে আসলে ট্রেডিশনাল প্রজেক্টকে ব্রেকডাউন করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় WBS, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এবং এই যে টাস্ক যখন তৈরি হয়ে যায় তখন প্রজেক্ট ম্যানেজার এই টাস্ককে অ্যাসাইন করা হচ্ছে টিমের সাথে, অ্যাকাউন্টেবল বানায়, যে তোমার এই কাজ বা তো এই টিম লিডারের এই কাজ, তার আন্ডারে আরো 5-6 জন আছে। এইভাবে আমরা টাস্কের সাথে টিমের অ্যাকাউন্টেবিলিটি বা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করি। আর ট্রেডিশনাল প্রজেক্টে কি হয়, মানে অ্যাজাইল প্রজেক্টে আমরা আলোচনা করছি কি হয় অ্যাজাইলে, কেউ কাকে অ্যাসাইন টিম করবে? মেম্বারসরা নিজেরা নিজেদের রেসপন্সিবিলিটি ঠিক করে। হ্যাঁ, এইটাকে বলা হয় সাইন আপ। ফেসবুকে আপনি কি কখনো মার্কেটিং করছিল যে ভাই ফেসবুকে সাইন আপ করো? পাইছেন মার্কেটিং? সবার অ্যাকাউন্ট আছে এখানে ফেসবুকে? আছে না? সবার অ্যাকাউন্ট আছে। এবং ফেসবুক নেভার এভার পুস্ট এনিওয়ান যে তুমি সাইন আপ করো। আমরা নিজেরাই করছি, হ্যাঁ, সাইন আপ। সো অ্যাজাইল টিমটা এরকম হবে যে আমার কোন একটা স্টোরি, এটা ইউজার স্টোরি, সেই স্টোরিটা করতে কি কি টাস্ক লাগবে, ওখানে যেমন ট্রেডিশনাল প্রজেক্টে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা কি বানাই? টাস্ক। আর অ্যাজাইল প্রজেক্টে কি করা হয়? স্টোরিকে ভেঙে আমরা টাস্ক তৈরি করি, যে এই স্টোরিটা ডেলিভারি দিতে হ্যাঁ কি কি টাস্ক লাগবে। তো সেই টাস্কটাকে কি করা হয়? এই ব্রেকডাউনটা কে করে অ্যাজাইলে? স্টোরিকে ব্রেকডাউন করে টাস্ক বানানো, এটা কার কাজ?
টিমের কাজ। টিমের কাজ, এটা আমরা আগে আলোচনা করছি, টিমের কাজ, রাইট? আর এখানে কাদেরকে ইনভলভ করবো, যে যে স্টোরিতে এক্সপার্ট তাকে আমরা সেই স্টোরিতে কিন্তু ইনভলভ করবো, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি ট্রেডিশনাল প্রজেক্ট করেন, সেখানেও মনে রাখতে হবে যে যে ওয়ার্ক প্যাকেজে এক্সপার্ট সেই টিমকে বা সেই লোকজনকে সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টে এই ব্রেকডাউনে ইউজ করবে, আপনি না। যে প্রজেক্ট ম্যানেজার, আমি ট্রেডিশনাল প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, আমি তো বস, আমি ব্রেকডাউন করবো, তাহলে কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টও ফেল করবে। সো যারা এক্সপার্ট তাদেরকে দিবেন, তারা যাতে এটাকে ব্রেকডাউন করে, কারণ যে কাজ করবে, যে বোঝে, সে ব্রেকডাউন করলে বেটার ব্রেকডাউন হবে। এবং অ্যাজাইলও সেম, অ্যাজাইলের কনসেপ্ট এটা যে স্টোরি যে এক্সপার্ট সেই ব্রেকডাউন করবে, এবং যে কাজটা করবে সেই যাতে ব্রেকডাউন করে। তাহলে কি হবে বলেন তো? এটাকে আমরা একটা ইংলিশে শব্দ বলি, এই শব্দটার মানে অনেকে জানি বোধহয় না, বাই ইন। অনেক সময় ইউজ করি না আমরা, বাই ইন পাওয়া যাবে, টিমের বাই ইন পাওয়া যাবে, মানে সেটা ওন করবে সে, যেহেতু সে ব্রেকডাউন করছে। বুঝতে পারছি? আমরা যখন কোনো কাজ, মানুষকে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, ইম্পোজ করলে দেখবেন যে কাজটা করতে ভালো লাগে না, কিন্তু আপনি যেটা নিজের থেকে করবেন সেটার জন্য আপনি দেখবেন যে সময় দিচ্ছেন, কষ্ট করতেছেন, কোনো ম্যাটার মনে হচ্ছে না। ঠিক আছে? এই জন্য আমরা যে পড়াশোনা করি না, এই যে আমরা এখন পিএমপি এক্সাম দিচ্ছি বা ছোটবেলা থেকে চিন্তা করেন, সবার কাজেই একটা, আপনারা হয়তো যে প্রমোদ চৌধুরী তাই না, প্রবন্ধ, শ্রেষ্ঠ প্রবন্ধকার, উনি বলছেন না যে শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে যে ওই ইয়াটা তৈরি করা, ওই আর্জটা তৈরি করা স্টুডেন্টদের মধ্যে, শেখার আর্জটা। এটা কিন্তু শিক্ষকের দায়িত্ব, মানে পড়ানো এটা না, তার মধ্যে যেন শেখার আগ্রহটা অটোমেটিক তার মধ্যে ক্রিয়েট হয়, ভালোবাসাটা তৈরি হয়। ওটা উনি খুব চমৎকার ভাবে বলছেন। তো সেইটা কিন্তু না হলে কিন্তু হবে না, হ্যাঁ, অটোমেটিকলি তখন কিন্তু আমরা করবো, কাউকে পুশ করতে হবে না। সো এটা সাইন আপ শব্দটা আমরা অ্যাজ ইউজ করি, যে আমি আমাকে নিজেই সাইন আপ করবো, যে আমি এই কাজটা আমি করবো নিজে, সে কাজটা নিয়ে নেবে, যে বোর্ডে থাকবে, সে কাজটা বোর্ড থেকে নিয়ে নেবে এবং কাজটা করবে, তখন ওই বোর্ডের মধ্যে লেখা থাকবে যে কাজটা আমি করতেছি। আচ্ছা, এভালুয়েট ডেমনস্ট্রেশন অফ টাস্ক অ্যাকাউন্টেবিলিটি। দেখতে হবে যে যাকে কাজ অ্যাসাইন করলাম আসলেই সে ঠিকমতো কাজটা করছে কিনা, এটা তো এনশিওর করতে হবে, তাই না? এবং অ্যাজাইলে ওটা এনশিওর করা হয়, ট্রেডিশনাল প্রজেক্টে তো এনশিওর করাই হয়। অ্যাজাইলেও যদি দেখা যায় যে কোনো একটা কাজ নোবডি ইজ টেকিং কেয়ার অফ, কেউ কাজটা নিচ্ছে না, ওটা কাজটা ওখানে পড়ে আছে, আর নোট মানে পোস্টিং নোটে লেখা আছে, কিন্তু কাজটা কেউ পিক করতেছে না, তার মানে কি? তার মানে হচ্ছে হয় কাজটা ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, বা কোন একটা কাহিনী আছে যেটা আসলে এখন এই যে স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে এটা ফাইন্ড আউট করা, যে হোয়াই দিস ওয়ার্ক ইজ পেন্ডিং দেয়ার ফর 3-4 days, কেউ পিক করছে না কেন, সেটা কিন্তু ফাইন্ড আউট করতে সেই ইম্পিডিমেন্টটা দূর করতে হবে। ডিটারমাইন এন্ড বেস্ট লেভেলস অফ ডিসিশন মেকিং অথরিটি, এই যে এম্পাওয়ারমেন্টে তো উদ্দেশ্য হচ্ছে যে আমরা দায়িত্ব আরেকজনকে দেব। অলরাইট, সো লেটস সি কি আছে এরপরে। আমাদের আছে বিভিন্ন টুলস এবং ডেলিভারেবলস। আচ্ছা, দেখেন, ডেলিভারেবলস হচ্ছে ডিসিশনস, এস্টিমেটস, আর এখানে কিছু টুলস এর কথা বলা হয়েছে, টিম ডিসিশন মেকিং টুলস। তার মধ্যে কয়েকটা টুলস নিয়ে আমরা এখানে বোধহয় আলোচনা করব না, জাস্ট নামগুলো দেখানো হয়েছে, আমরা লাস্ট টপিকে আলোচনা করব। ফিস্ট অফ 5, কেউ নাম শুনছি? এটা হচ্ছে ডিসিশন মেকিং টুলস, এই কয়েকটা দেখেন তো। ফিস্ট অফ 5 এটা পিএমবকেও আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে খুব সুন্দর আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে একদম ব্যাখ্যা করা আছে। ফিস্ট অফ 5 আমরা পরে আলোচনা করব। মানে ফিস্ট অফ 5 মানে বুঝতে পারছি 5টা আঙ্গুল, তাই না? দেখা যাচ্ছে 5টা আঙ্গুল। আমি যদি কোনো ব্যাপারে ভোট চাই, এখন আপনি যদি 5টা আঙ্গুল দেখান, তার মানে কি ফুল 100% ভোট দিচ্ছেন, এগ্রি করছেন এই ব্যাপারে। আর যদি 4টা আঙ্গুল দেখান, তার মানে কি ডিগ্রি অফ, হ্যাঁ, এগ্রিমেন্ট, এটা কি কম, একটু কম। আমাদের 3টা হলে আরো কম, যদি 2টা হয় তাহলে তো ভিক্টরি হয়। ভিক্টোরিয়া, রাইট। 2টা মানে কিন্তু আমাদের এগ্রিমেন্টের চেয়ে আমাদের এগ্রিমেন্ট না, এটা আসলে বেশি বোঝাচ্ছে। যখন 2টা হবে, একটা হবে, কিংবা যদি কেউ হাত মুষ্টিবদ্ধ করে, তাহলে কি হবে? তার মানে ফুললি ডিসএগ্রি। বুঝতে পারছি? সো এটা হচ্ছে ফুললি ডিসএগ্রি। এক আঙ্গুল মানে সে আসলে কোনোভাবে সামান্য এগ্রি, কিন্তু ফুল কোনো আসলে 5টা আঙ্গুল কত? আরো সহজভাবে বলা যায়,
5টা আঙ্গুলে যদি 20% দেই তাহলে কত হয় 100%। 100 তার মানে কেউ যদি এরকম দেখে তার মানে 0% এগ্রিমেন্ট তার আছে, এক দেখে তার মানে 20%, 2 মানে 40%, 3 মানে 60%, 80%, 100%। সো এইভাবে কিন্তু ভোট নেওয়া হয় যখন অ্যাজাইল টিম ডিসিশন মেকিং করে। এগুলো আসলে অ্যাজাইল টু ট্রেডিশনাল প্রজেক্টে আমরা ইউজ দেখি নাই, অ্যাজাইল থেকে জিনিসগুলো আসছে। অ্যাজাইল টিম যখন ওই যে বিভিন্ন এস্টিমেট করে, ওই যে স্টোরি কত স্টোরি লাগবে, এই টাস্কটা করতে কত সময় লাগবে, তখন সে টিম এইভাবে ডিসাইড করে বা কোনটা প্রায়োরিটি টপ এইসব জায়গায়। এটা তাহলে ফিস্ট অফ 5 নিয়ে আমরা আরো অন্য টপিকে পড়বো এবং স্টুডেন্ট ম্যানুয়ালে খুবই চমৎকার আছে। এবং এটা যদি মনে রাখেন 20% করে, তাহলে বুঝবেন যে আসলে লেভেল অফ এগ্রিমেন্টটা, ডিগ্রি অফ এগ্রিমেন্টটা কার কিরকম আছে আসলে আঙ্গুলের উপর দেখা যায়। এবং বলা আছে যদি কেউ 2টা দেখায় তার মানে তার সাথে ডিসকাস করতে হবে যে কেন সে 2টা দেখালো। যদি একটা দেখায় তার সাথে ডিসকাস করতে হবে, আর যে মুষ্টিবদ্ধ তার সাথে ডিসকাস করতে হবে তাকে আসলে কোনোভাবে কনসেনসাসে নিয়ে আসা যায় কিনা। রোমান ভোটিং, রোমান ভোটিং, রোমান ভোটিং মানে আমরা বলি না যে আমরা যদি এখন ভোট নেই যে আমরা ক্লাস আছে কতক্ষণ করবো, 1 ঘন্টা, আর সবাই যদি থামস আপ করে তার মানে অল এগ্রি, যদি সবাই থামস ডাউন করে অল ডিসএগ্রি, যদি সাইড ওয়ার্ড করে সাইড ওয়ার্ড, তার মানে কি আই হ্যাভ সাম কোশ্চেন্স, আমি আসলে 2টার মাঝামাঝি আছি। তো তার সাথে কথা বলে চেষ্টা করতে হবে সে কনসেনসাসে আসে কিনা। পোলিং, এটা আমাদের যে ডেমোগ্রাফিক যে ভোটিং সিস্টেম, পোলিং, ভোট দিয়ে দেখলাম যে আসলে কে বেশি ভোট পাইছে, তার উপর আমরা ডিসিশন নেব। প্ল্যানিং পোকার দিয়ে আমরা ওই লাস্ট টপিক আলোচনা করবো। প্ল্যানিং পোকার যখন আমরা খেলি তখন আসলে দেখবো যে কিভাবে প্ল্যানিং পোকার খেলা হয়। মোবাইল যে আমরা অ্যাপটা ডাউনলোড করছিলাম ওইটা নেক্সট ক্লাসে ইউজ করবো আমরা। ডট ভোটিং, গত ক্লাসে আমরা আম নিয়ে বসছিলাম না, আম আর কি নিয়ে বসছিলাম, কাঁঠাল, তাই না? কাঁঠাল। হ্যাঁ, তো আমরা আমের ভাগই বেশি ছিল। ডট ভোটিং মানে হচ্ছে এই যে আমাদের এখানে দেখেন এই যে অ্যানোটেশনে কিন্তু ডট দেওয়া যায়, ওই দেখি সার্কেল আছে না, স্টাম্প, ড্র, এই যে সার্কেল আছে। এই যে এখন আমি যদি ভোট দেই, এই যে ডট ভোটিং, দেখেন আমি এখানে সবার একটা ভোট আছে। আমরা কয়জন আছি এখানে ক্লাসে, জয়েন করছি 6 জন, তাহলে আমি এখানে ভোট দিলাম একটা, সবার বিভিন্ন কালারের ডট থাকে, এটা কিন্তু পাওয়া যায় ওই যে পোস্টিং নোটের মতো। আমি একটা ডট দিলাম আমের জন্য, আর কেউ কি ডট দিতে পারবেন এখানে? এখানে ধরেন একটা ডট আসলো, আমি দিচ্ছি ভাই। দেন বিভিন্ন কালারের ইউজ করা হয়, বিভিন্ন কালারের যাতে আসলে ডিফারেন্ট হয়। এই যে এখানে একজন দিল, এই যে আরেকজন, হ্যাঁ এরকম। সেইভাবে দেখে আমরা দেখি যে কোনটাতে ডটের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে যদি আমাদের 6 জনের মধ্যে 4টা ভোট আমরা আমে পাই, তাহলে আমটাই হয়তো আমাদের প্রায়োরিটি, যে আজকে আমরা আম খাবো। সেইভাবে আসলে ডিসিশন নেওয়া হয় ডট ভোটিং দিয়ে, যেটাতে বেশি ডট ভোট পড়বে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। সো এটা একটু মনে রাখতে হবে। এই টুলগুলো কি টুল? এম্পাওয়ারমেন্ট, ডিসিশন মেকিং টুলস। হ্যাঁ, ডিসিশন মেক করার জন্য আমাদের হেল্প করবে এই 4টা টুল। প্ল্যানিং পকেটটা বাদ দিচ্ছি আমি, এই ডট ভোটিং, এই 4টা 1 2 3 4 একটু মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু আসবেই একটা প্রশ্ন, মানে এক্সাম্পল দিবে নিচে যে এই 4টা 5টার মধ্যে কোন 3টা বা কোন 2টা ডিসিশন মেকিং টুলস। ঠিক আছে, সো দেখেন এই সবগুলো, এই 4টা হচ্ছে আমাদের ডিসিশন মেকিং টুল। আর প্ল্যানিং পোকার গেম দিয়ে আসলে আমরা এস্টিমেট করি, সেটা আমরা এখন যদি আলোচনা করি না, পরে আলোচনা করি। রেট্রোস্পেক্টিভ বা রেট্রো, এটা আমরা জানি তাই না, লেসন লার্ন, যেটা আমরা ট্রেডিশনাল প্রজেক্টে লেসন লার্ন যেটা বলি, লেসন লার্ন ইভেন্ট বা সেশন, সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ অ্যাসাইন। সো রেট্রোস্পেক্টিভ নিয়ে আমরা বেশ আলোচনা এই চ্যাপ্টারে দেখবো, এবং রেট্রোস্পেক্টিভ নিয়ে কিন্তু আরো কয়েক জায়গায় আলোচনা হবে। এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলছি আগে, সো আমরা এখানে আর সময় বেশি ইয়া করবো না। সো টিম স্ট্রেংথ জানার জন্য দেখেন আমাদেরকে ইউজ করতে হবে SWOT অ্যানালিসিস করতে হবে আমাদের। সো SWOT অ্যানালিসিসটা আমরা সবাই জানি, একবার একটু পড়ে নেব, কারণ এই ফিগার থেকে প্রশ্ন হতে পারে। সো উইকনেস, থ্রেটস, এখানে দেখেন এটা আমরা সবাই জানি বোধহয়, বা যারা জানি না তারা আজকে দেখে নেই যে এখানে কিন্তু একটু যদি খেয়াল করেন এই 2টা কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরস, তাই না? এক্সটার্নাল, হ্যাঁ এক্সটার্নাল, অপরচুনিটি এবং থ্রেট।
যেটার উপর আমাদের খুব একটা কন্ট্রোল নাই। আর এই দুইটা স্ট্রেংথ এবং উইকনেস, এই দুইটা হচ্ছে ইন্টারনাল অরিজিন, ঠিক আছে? এই দুইটা হচ্ছে ইন্টারনাল। সো হরিজন্টালি এই দুইটা হচ্ছে ইন্টারনাল, আর এটা হচ্ছে এক্সটার্নাল। আর ভার্টিক্যালি আমরা যদি যাই তাহলে কি স্ট্রেংথ এন্ড অপরচুনিটিস, এই দুইটা কি হেল্পফুল টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ, তাই না? আমাদের যদি স্ট্রেংথ বেশি থাকে এবং অপরচুনিটি আমরা পাই, তাহলে কি হবে? দিস টু আর হেল্পফুল ফর আস। আর এই দুইটা যদি উইকনেস থাকে, হ্যাঁ, যদি আমাদের উইকনেস থাকে তাহলে থ্রেট যদি কমও হয় তাহলে কিন্তু আমরা ভেঙে পড়বো। এই যে আমাদের কোভিড সিচুয়েশনে কারা বেশি সাফার করছে? যাদের আসলে আমরা বলতেছি ইমিউনিটিতে উইকনেস আছে, তাই না? ইমিউনিটি যাদের কম, তারা কিন্তু বেশি ডেঞ্জারের মধ্যে আছে। সো আমার যদি টিমের মধ্যে উইকনেস থাকে তাহলে অল্প থ্রেটেই কিন্তু আমি কি হয়ে যাব? কুপকাত হয়ে যাব। সো দিস টু আর হার্মফুল, এই ভার্টিক্যালি যে দুইটা আছে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে কিন্তু, হ্যাঁ। সো আমরা কেন ইউজ করব? আমাদের টিমের আসলে স্ট্রেংথ উইকনেস ফাইন্ড আউট করার জন্য, এবং যদি এটা আমরা জানি আমাদের স্ট্রেংথ উইকনেস, তাহলে সেইভাবে আমরা স্ট্র্যাটেজি নিতে পারবো যে কিভাবে আমরা অপরচুনিটি গ্র্যাব করতে পারবো এবং থ্রেটকে কিভাবে আমরা সামলাবো। আচ্ছা, টিম ডিসিশন মেকিং টুলস, যদি আমরা 4টা টুল নিয়ে অলরেডি আলোচনা করছি, সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। আইডেন্টিফাইং হাউ দ্য টিম উইল মেক ডিসিশনস টুগেদার। এই যে এটা কিন্তু কোথায় থাকবে, এর কিছু অংশ কিন্তু আপনার মনে রাখতে হবে টিম চার্টারে থাকবে, যে আমরা কিভাবে ডিসিশন মেক করব। হ্যাঁ, যেমন আমরা ফিস্ট অফ 5 যদি করি, তাহলে ফিস্ট অফ 5 এর নিয়মটা কি হবে? যে আমি 20% 40% বললাম, এটা কিন্তু লেখা থাকতে হবে এবং সেটা আমরা ফলো করবো। যখন আমরা কোনো ডিসএগ্রিমেন্টে পৌঁছবো তখন সলভ করার জন্য আমরা এই টুলগুলো ইউজ করবো। এই যে দেখেন এখানে বলা হয়েছে, at the initial team charter is produced, the team needs to address decision making and conflict resolution. টিম চার্টারে কিন্তু দুইটা জিনিস থাকে, শেয়ার্ড ভিশন যেমন থাকে তার সাথে দুইটা থাকবে। একটা হচ্ছে ডিসিশন মেক কিভাবে করবো আমরা ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে, এবং যদি কনফ্লিক্ট রেইজ হয় তাহলে সেটা আমরা কিভাবে রিজলভ করবো, ঠিক আছে? এই দুইটাও কিন্তু আপনার টিম চার্টারে থাকতে হবে। এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছে, ইট মে বি হাইলি ডিজায়ারেবল টু সিক কনসেনসাস, বাট দ্য টিম may want to identify how they will respond when consensus can't be reached. সবসময় তার কনসেনসাস পাবেন না যে সবাই হাত তুলে বলবো যে এগ্রি, এটা বেশিরভাগ ক্ষেত্রে হবে না। তখন আসলে আপনাকে এই বিভিন্ন টুল ইউজ করে সেই টুলটার অনুযায়ী রেজাল্ট কনসেনসাসে পৌঁছতে হবে। এবং একটা ওয়ান অপশন মাইট বি টু ডিসাইড ইন অ্যাডভান্স টু টেক হাইয়েস্ট এস্টিমেট ইফ দেয়ার আর পারসিস্টেন্স ডিসএগ্রিমেন্টস। এটা আমরা হয়তো এখন বুঝতে পারলাম না, যখন প্ল্যানিং গেম খেলা হয়, ধরেন একটা স্টোরি আমরা একটু ছোট করে বলি, ধরেন এটা হচ্ছে স্টোরি 1 আর এটা হচ্ছে স্টোরি 2, এবং আমরা বোধহয় বলছিলাম যে ফিবোনাচি সিকোয়েন্স আমরা ইউজ করি, তাই না? ফিবোনাচি নাম্বার ইউজ করি আমরা। সো এখন আমরা যখন ডিসাইড করতেছি, আমার টিমে ধরেন 5 জন টিম মেম্বার আছে, 1 2 3 4 5। এখন আমরা টিমকে জিজ্ঞাসা করতেছি এস্টিমেট কে করবে, এই স্টোরিটা করতে কত স্টোরি পয়েন্ট লাগবে, সেটা কে করবে? টিম করবে, তাই না? ফ্যাসিলিটেট করবে প্রোডাক্ট ওনার স্ক্রাম মাস্টার, কিন্তু ফ্যাসিলিটেট করবে স্ক্রাম মাস্টার। কোনো যদি কোয়েরি থাকে কোনো স্টোরির ব্যাপারে, সেটাকে ক্লিয়ার করবে হচ্ছে প্রোডাক্ট ওনার, এবং এস্টিমেট করবে হচ্ছে টিম। এখন কোন একটা স্টোরি দেখে আমরা কিভাবে এস্টিমেট করতে হয়, কয়েকবার আমি বলছি যে 3টা জিনিস দেখা হয়। একটা হচ্ছে কাজটা কত কমপ্লেক্সিটি, একটু লিখে রাখেন, কমপ্লেক্স, তারপর এফোর্ট কিরকম লাগবে, এফোর্ট, কিংবা আমরা যেটাকে লেবার বলি, আর একটা হচ্ছে রিস্ক, এই কাজটাতে কি কি রিস্ক আছে। নরমালি স্টোরি পয়েন্ট হচ্ছে এই 3টার ফাংশন অফ কমপ্লেক্সিটি অফ দ্যাট স্টোরি, কি পরিমাণে এফোর্ট লাগবে অথবা লেবার লাগবে, যেটাকে আমরা ম্যান আওয়ার বলি, আর কি পরিমাণ রিস্ক অ্যাসোসিয়েটেড এটার সাথে। এই 3টার ফাংশনকে জেনারেলি আমরা স্টোরি পয়েন্ট মেজার করার জন্য ইউজ করি। তার মানে যেটা কমপ্লেক্স বেশি হবে, এফোর্ট বেশি দিতে হবে, রিস্ক বেশি, সেটার কিন্তু স্টোরি পয়েন্ট বেশি হবে। যেমন এটা কি হতে পারে, যখন আমরা একটা স্টোরি পয়েন্টে একজন বললো এটার সাইজ হচ্ছে 5, ঠিক আছে, আরেকজন বললো 5-এর পরে কত 8, তাই না? আর 8-এর পরে কত 13। সো দেখেন আমরা যখন টিম ডিসাইড করতেছে, একজন হয়তো বললো 3, একজন বললো 5, 8, 13। তো প্ল্যানিং প্রকারে কি করা হয়, মানে প্রথমে একটা স্টোরি দেখানো হয়, ঠিক আছে? প্রথমে একটা স্টোরি দেখায় যে এটা হচ্ছে আমাদের স্টোরি, একটা স্টোরি দেখায়। এখন দেখানোর পরে জিজ্ঞাসা করা হয় যে এটা করতে এটা স্টোরি পয়েন্ট কত।
তাহলে হয়তো টিম প্রথম পোকার গেমে কি করলো, টিম কেউ বললো 3, কেউ বললো 5, কেউ বললো 8, কেউ বললো 13, যেহেতু 5 জন আছে আরেকজনে বললো 8। তাহলে আমরা কি কনসেন্সাসে বুঝতে পারছি যে এটার স্টোরি পয়েন্ট কত? না। মানে ছড়াই গেছে, কেউ 3, কেউ 5, মানে লোয়েস্ট 3 আর হাইয়েস্ট হচ্ছে 30। আমরা কিন্তু পারতেছি না। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু সেকেন্ড আবার পোকার গেম খেলতে হবে। পোকার গেমে ওই যে সবার আমরা যেমন মোবাইল অ্যাপ নিছি, ওরা আসলে কার্ড ইউজ করে, যে কার্ডের মধ্যেই ফিবোনাচি নাম্বারগুলো লেখা থাকে। এবং প্রথমে সবাই কার্ডগুলো কি করে, যে যে ভাবছে 3, 5, 8, সবাই তার কার্ডটা বের করে, যে আমি 3, আমি 5, 8 বের করে দেখায় না, কিন্তু সে জাস্ট টেবিলে উল্টা করে রাখে কার্ডটা। যখন সবাইকে বলা হয় যে সবার এস্টিমেট শেষ, যখন টিমের 5 জন বলে হ্যাঁ আমাদের এস্টিমেট শেষ, তার আগে কিন্তু তারা কোশ্চেন করবে যে এই স্টোরিটা বোঝার জন্য যে এটা কত কমপ্লেক্স, কত এফোর্ট লাগবে, এর মধ্যে কি কি ফিচার আছে, হ্যাঁ এটা বোঝার জন্য তারা প্রোডাক্ট ওনারের কাছে কথা বলবে কিংবা স্টেকহোল্ডারের সাথে কথা বলবে, বলে তারা ট্রাই করবে বোঝার যে এটা আসলে কিরকম সাইজ হতে পারে। এটা আমরা আসলে সাইজিং বলি, এস্টিমেট, সাইজ এস্টিমেট করা একটা স্টোরি। তো দেখেন প্রথম প্ল্যানিং পোকার গেমে কি করলাম, আমরা স্টোরিগুলো আমরা বললাম, মানে পয়েন্ট বললাম, বলার পরে লুকায় রাখলাম, দেখালাম না। যখন স্ক্রাম মাস্টার বলবে যে শো ইওর কার্ড, তখন সবাই দেখাবে। কেউ 3, 5, 8, 8, 13 এরকম 5টা পাইছে, তার মানে কনসেন্সাসে পৌঁছে নাই। তাহলে আমরা কি করব, যে সবচেয়ে কম বললো, বুঝতে পারছি, আর যে সবচেয়ে বেশি বললো, দুইজনের সাথে আমরা ডিসকাস করবো যে তুমি সবচেয়ে কেন কম বললা। কম বলা মানে কি বলো তো, কম বলা মানে কি? তার কাছে ব্যাপারটা খুব ইজি লাগছে। হ্যাঁ খুব ইজি, মানে এফোর্ট কম লাগবে, কমপ্লেক্স কম, কোনো রিস্ক নাই, এরকম তার কাছে মনে হচ্ছে। আর যে 13 সে কি তার উল্টা আসলে। তাহলে আমরা এখন দুইজনের কথা শুনবো যে তুমি কেন বললা 3 আর তুমি কেন বললা 13। এই যে এটাই ডিসকাশন। প্ল্যানিং পোকার গেমের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসকাশন উইদিন দ্য টিম। সো ডিসকাস করে তার পয়েন্ট শুনলাম, ভিউজ এবং তার পয়েন্ট শুনলাম। তাহলে কি হলো, এখন পুরো টিম কিন্তু এখন বুঝতে পারলো যে সে কেন লোয়েস্ট বললো এবং সে কেন হাইয়েস্ট বললো। এবং তারপর যদি আরো কোশ্চেন থাকে ডিসকাস করলো, করার পরে আবার এখন স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার বলবে যে ঠিক আছে এখন তোমরা আবার এস্টিমেট করো। যেহেতু আমরা কিন্তু চাচ্ছি টিমের কনসেনসাস, যেটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ সেলফ অর্গানাইজিং টিম, আমরা নিজেরাই ডিসাইড করবো যে এই স্টোরি পয়েন্ট কত সময় লাগবে। স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার বলে দিবে না যে এটা 13, তাহলে তো কি হবে, ইম্পোজ হবে। অ্যাজাইলে কোনো ইম্পোজিং নাই, অলওয়েজ এম্পাওয়ারমেন্ট এবং সেলফ অর্গানাইজিং। তো সেকেন্ড রাউন্ডে কি হলো, সেকেন্ড রাউন্ডে দেখা গেল যে হয়ে যেতে পারে এরকম যে সবাই এখন 5 বললো, 5 জনেই 5 বললো। তাহলে কি হলো, এগ্রিড। তার মানে আর থার্ড রাউন্ডের দরকার নেই, আমরা 5 সিলেক্ট করবো যে আমাদের স্টোরিটা ডেলিভারি দিতে এর সাইজ হচ্ছে 5 স্টোরি পয়েন্ট। ঠিক আছে। এখন যদি এটা না ঘটে কি হতে পারে, যে আবার দেখা গেলো কি যে 3 দিছে, হ্যাঁ সে ঠিক আছে 3 আছে, কিন্তু যে 13 দিচ্ছিল সে এর পরেরটা দিয়ে দিচ্ছে, কত সেটা 21। ডিসকাশনের পরে হতে পারে না। আর এই যে 5, 8 যারা দিছিল সে আবার কেউ আবার 13 দিয়ে দিচ্ছে, মানে আবার আমরা কিন্তু ডিসএগ্রিমেন্টে চলে গেলাম। তাহলে এরকম যদি বারবার রাউন্ড করতেই থাকি এবং কেউ যদি একটা পয়েন্টে না আসতে পারি, তাহলে কি হবে, আনলিমিটেড টাইমের জন্য তার গেম খেলা যাবে না একটা স্টোরি নিয়ে। এবং আমরা জানি তো টাইম ফিক্স, ইটারেশন প্ল্যানিং এ করতেছি এই কাজটা, এবং 4 ঘন্টা ম্যাক্সিমাম যদি 2 সপ্তাহের ইটারেশন হয়। আর যদি 4 উইকস হয় তাহলে হচ্ছে 8 ঘন্টা ম্যাক্সিমাম। তার মানে এরকম করলে তো টাইম নষ্ট হতে থাকবে। সো আমরা কি করবো তখন এই যে এই জিনিসটা কাজে লাগবে। তখন আমরা এরকম করতে পারি যে হাইয়েস্ট যেটা এস্টিমেট, হ্যাঁ যে বললে 21, তাহলে আমরা 21টাতে যাই। যদি আমরা এটা টিম চার্টারে লিখে রাখি যে আমরা 2টা, বা এটা বলা থাকবে যে আমরা 2 রাউন্ড গেম খেলবো বা 3 রাউন্ড গেম খেলবো, 3 রাউন্ডেও যদি আমরা কনসেন্সাসে পৌঁছতে না পারি তাহলে আমরা আর 4th রাউন্ড গেম খেলবো না। আমরা কি করবো, যেটা হাইয়েস্ট সেটা আমরা নেব। বুঝতে পারছেন? তাহলে ওইটাই আমাদের ডিসিশন, আর কোনো ডিসএগ্রিমেন্ট নাই, এইটা আমাদের ডিসিশন। যখন আমরা এরকম ডিসএগ্রিমেন্টে পৌঁছবো তখন এইটা আমাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে। কিংবা কোনো একটা টিম ডিসাইড করতে পারে যে যেটা হাইয়েস্ট হবে আর যেটা লোয়েস্ট হবে সেই দুটো যোগ করে এভারেজটা আমরা নেব হচ্ছে এই স্টোরি পয়েন্ট। বুঝতে পারছি? এটা আমরা টিম চার্টে লিখবো যে আমরা কিভাবে যদি ডিসএগ্রিমেন্টে পৌঁছি তাহলে কিভাবে কনসেন্সাসে পৌঁছবো। আবার প্ল্যানিং প্রক্রিয়া এরকম হতে পারে যে আমরা কি করতে পারি, যেটাতে সবচেয়ে বেশি ভোট পাইছি
ধরেন 8 বেশি পাইছি, 5 জনের মধ্যে 3 জন 8 দিছে, তাহলে আমরা 8টা হতে নিয়ে নিব। আবার অনেক টিম কি করে যে ঠিক আছে যেহেতু কোনোভাবে এগ্রিমেন্টে পৌঁছতে পারছি না আমরা, তাহলে সবগুলো যোগ করো, বুঝতে পারছি, 5 জনেরটাই যোগ করে 5 দিয়ে ভাগ করে এভারেজ করো, যেটা এভারেজ সেটি হচ্ছে আমার এই স্টোরের জন্য স্টোর পয়েন্ট। সো দিস আর দ্য ডিসিশনস মেকিং টেকনিক, যেটা আপনি আসলে 3-4টা লিখে রাখবেন, ফলে কি হবে আর কনফ্লিক্ট হবে না, টাইম নষ্ট হবে না। হ্যাঁ, কেপিআই বেসড যদি পারফরমেন্স ইভালুয়েশন হয় তাহলে তো সবাই চাইবে বেশি বেশি পয়েন্ট রাখতে। বেশি বেশি পয়েন্ট দিতে কারণ হচ্ছে যেহেতু টাস্কটা মোর কমপ্লেক্স মানে মোর পয়েন্ট, তারপরে রিস্ক বেশি হলে মোর পয়েন্ট। তো টিম মেম্বাররা তো ইন্টেনশনালি এটা করতে পারে যে আমি একটা সিম্পল টাস্ককে অনেক বেশি রিস্কি এবং অনেক বেশি কমপ্লেক্স টাস্ক হিসেবে শো করলাম, এবং পরবর্তীতে ম্যানেজমেন্ট দেখলো যে আমরা একটা খুব বড় কমপ্লেক্স টাস্ক কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে আসলে আমরা যদি এইভাবে কাজ করি তা তো হবেই না। আমাদের অ্যাজাইল টিমে তো আমরা বুঝতেছি যে ভ্যালুস গুলো যদি আমরা চিন্তা করি, সব মানে অ্যাজাইল টিমের এমনি অ্যাজাইলের ভ্যালুস এবং প্রিন্সিপাল, হ্যাঁ, এবং প্রতিটা ফ্রেমওয়ার্কের কিন্তু আলাদা আলাদা প্রিন্সিপাল আছে, ভ্যালুস আছে, যেটা আসলে ইয়ে হয়ে যাচ্ছে। এবং ট্রান্সপারেন্সি বলতেছি আমরা, ইনস্পেক্ট, অ্যাডাপ্ট, ইথিক্স এর একটা ব্যাপার। এথিক্স, এগুলো সব কিন্তু ব্রেকডাউন হচ্ছে। এইভাবে তো কোনো টিম দিয়ে কোনো কাজই করতে পারবে না, এটা এই টিম বেশি দূর আগাতে পারবে না। অ্যাজাইল টিমের কিন্তু আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, যেটা হচ্ছে ডেডিকেটেড টিম এবং স্টেবল টিম। তার মানে এই টিমটা 2 দিন পর পর সুইচ করে, এই লোক চলে যায় সেই লোক চলে যায়, স্টেবল না, ডেডিকেটেড না, কেউ এখানে 20% কাজ করে, কেউ 60% আরেক প্রজেক্টে কাজ করে। এটা দিয়ে কিন্তু আসলে অ্যাজাইল টিমের সেলফ অর্গানাইজিং যে ব্যাপারটা, এটা কোনোদিনও হবে না। এই জন্য অ্যাজাইল টিমের কিন্তু একটা বৈশিষ্ট্য, আপনারা হয়তো যদি আমিও আলোচনা করছি, ভুলে গেছেন কিনা জানি না, আবার ওই যে আপনার চ্যাপ্টারে আছে কিন্তু চ্যাপ্টার নাম্বার 4-এ একটা দেখবেন যে প্যারাই আছে, ডেডিকেটেড টিম হতে হবে, 100% ডেডিকেটেড চাওয়া হয়, এবং স্টেবল টিম যাতে অনেক দিন টিম কাজ করে, নাহলে কিন্তু টিমের মানে প্রোডাক্টিভিটি বাড়বে না। যখন একটা টিম অনেক দিন কাজ করতে থাকে তখন কিন্তু টিমের প্রোডাক্টিভিটিটা বাড়তে থাকে। এই জন্য দেখেন যত বড় বড় ওয়ার্ল্ডে ফুটবল টিম আছে, হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড বলেন, বার্সেলোনা বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, সব দেখবেন যে 9-10 বছর থেকে বাচ্চাদের নিয়ে আসে। এই টিমটাই কিন্তু একসময় গিয়ে মেইন টিমে খেলবে। তার মানে কি অনেকদিন ধরে ওদেরকে খেলে ওই টিমটা কিন্তু প্রোডাক্টিভিটি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তারপরে জেনারেলাইজ স্কিল সব কিন্তু বেড়ে গেছে। অলরাইট, ঠিক আছে। এস্টিমেট, আচ্ছা, দ্য পিপল ডুইং দ্য ওয়ার্ক, এই যে আমি কথাটা বলতেছিলাম, এটা খুব মনে রাখবেন। দ্য পিপল ডুইং দ্য ওয়ার্ক শুড পারফর্ম দ্য এস্টিমেটিং টাস্ক বিকজ দে হ্যাভ দ্য বেস্ট নলেজ অফ দ্য রিস্ক, লেভেল অফ এফোর্ট, পটেনশিয়াল পিটফল অফ রিস্ক, যে কথাটা আমি বলতেছিলাম, ফাংশন অফ দিস থ্রি। ট্রেডিশনাল প্রজেক্টে কি করা হয়, ম্যানেজার ইউজ আওয়ার্স অর এফোর্ট। ট্রেডিশনাল প্রজেক্টে আমরা টাস্কগুলোকে কিভাবে করি, আওয়ার্সে বলি, তাই না, কাজ করতে কিরকম সময় লাগবে। এবার আমরা একটা এক্সাম্পল পিএমবকে আছে, সেটা হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেট ইউজ করি আমরা যখন আমরা এস্টিমেট করি। এস্টিমেটের অনেকগুলো টেকনিক আছে পিএমবকে, সেটা নিয়ে আমরা শিডিউল চ্যাপ্টারে আলোচনা করব। তার মধ্যে একটা এস্টিমেট হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেট। এটা কেউ জানি হোয়াট ইজ 3 পয়েন্ট এস্টিমেট? ট্রেডিশনাল প্রজেক্টে এস্টিমেশন ইউজ হয় 3 পয়েন্ট এস্টিমেট। কারো জানা আছে 3 পয়েন্ট এস্টিমেট? এটাকে আমরা পার্ট বলি, পার্ট বললে তো অনেকে জানবো, পার্ট, প্রোগ্রাম এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, পার্ট অ্যানালাইসিস। হ্যাঁ, পার্ট অ্যানালাইসিস বলি আমরা। সো যেখানে আসলে একটা টাস্কের 3টা ভ্যালু বের করা হয়। একটা হচ্ছে পেসিমিস্টিক ভ্যালু, তার মানে ওয়ার্স্ট কেস সিনারিও, কাজটা করতে কত সময় লাগবে। আর একটা হচ্ছে অপটিমিস্টিক, তার মানে একদম বেস্ট কেস সিনারিওতে কিরকম সময় লাগবে। আর মোস্ট লাইকলি মানে সচরাচর যেটা ঘটে আর কি, হ্যাঁ, মানে সব খারাপ সিচুয়েশনে মিডিল, নর্মাল অবস্থায় কি ঘটে আসলে, ইন জেনারেল কি ঘটে, সেটা হচ্ছে মোস্ট লাইকলি। এই 3টা ভ্যালু ক্যালকুলেট করে যোগ করে 6 দিয়ে ভাগ করে আমরা বের করি যে কাজটা করতে কত সময় লাগবে। এটাকে আমরা 3 পয়েন্ট এস্টিমেট বলি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, কারণ এই ফর্মুলার ম্যাথ পরীক্ষা আসে। সো ট্রেডিশনাল প্রজেক্টে আমরা এই ধরনের এস্টিমেট ইউজ করি। আর অ্যাজাইল কি ইউজ করে সেটা নিয়ে একটু আমরা একটা জিনিস দেখি। একটু সবাই আছি না, কি অবস্থা? কি ভাই আছে? আচ্ছা, দেখেন এই যে এখানে আমার কি এই স্ক্রিনটা দেখা যাচ্ছে?
অ্যাজাইল ল্যান্ডস্কেপ না শেয়ার হয়নি মুসকো? এখনো হয়নি Share- ভাই। শেয়ার হয়। আচ্ছা, এটা ওকে ফাইন। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এই স্লাইডটা। এই যে এখানে আমাদের একটা জিনিস দেখা দরকার। আচ্ছা, এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন? পুতুলটা জি ভাই। এটা আমার মনে হয় বিভিন্ন জনের স্ক্রিনে বিভিন্ন সাইজ দেখাচ্ছে, তাই না? হাইটটা, পুতুলের হাইটটা কত ইঞ্চি? এই পুতুলের হাইটটা কত ইঞ্চি এটা যদি আমি জিজ্ঞাসা করি, বলেন দেখি, যে আপনারাই বলেন। ভাই আমার স্ক্রিনে প্রায় 4 ইঞ্চি। প্রায় 4 ইঞ্চি। অলরাইট। আর ওসমান বলেন কত ইঞ্চি? না জাস্ট অনুমান করে। খোকন বললো 4 ইঞ্চি। শান্ত বলেন কত ইঞ্চি এটা হাইট? সাড়ে 3 ইঞ্চি হবে ভাই। সাড়ে তিন। কেউ মোবাইলে থাকলে হয়তো বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো দেখা যাবে। আচ্ছা, ওসমান কত দেখতে পাচ্ছ? ওসমান আছো না নাই? তারপর সুবোধ, আপনি কত পাচ্ছেন? 3.75। 3.75 পাচ্ছি। আচ্ছা, আমি ভাই 5 ইঞ্চির মতন দেখতে পাচ্ছি। 5 আচ্ছা, ইঞ্চি ঠিক আছে, পাচ্ছ। তোমরা কি ইয়াতে বড় স্ক্রিনে দেখতেছো? মনিটরে। মনিটরে। ওকে, দেখেন এই যে টপিকটা কিন্তু রিলেটিভ ভার্সেস অ্যাবসলিউট এস্টিমেশন। ট্রেডিশনাল প্রজেক্ট আসলে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা এস্টিমেট করি অ্যাবসলিউট এস্টিমেশন। হ্যাঁ, এবং এই দেখেন আমরা কিন্তু অনেক ভেরি হচ্ছে, তাই না? এটা আসলে প্র্যাকটিক্যালি আমাদের এখানে ইয়া লাগতেছে। প্র্যাকটিক্যালি যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু এরকম ভেরি হতো। তাহলে কি হচ্ছে, লোয়েস্ট হচ্ছে 3.5 আর হাইয়েস্ট পাচ্ছি কত? 5 ইঞ্চি, রাইট? সো আমরা কিন্তু কেউ কনসেনসাসে পৌঁছতে পারি নাই, মানে এই 4-5 জনের মধ্যেও কিন্তু আমরা কেউ বলি নাই যে একই বলি নাই কিন্তু আমরা। সেটা স্ক্রিনের কারণে হতে পারে বা জাস্ট ইয়ার কারণে, মানে আমরা কেউ এগ্রিমেন্টে কিন্তু পৌঁছে নাই, দুইজনে একমত হইনি। আচ্ছা, এখন দেখেন আমি এটা মুছে ফেললাম। মুছে ফেলে দেখছেন একটা ছোট পুতুল পাশে? জি ভাই। হ্যাঁ, এখন বলেন তো এই পুতুলটার সাথে যদি কম্পেয়ার করেন হাইটে ছোটটার সাথে, তাহলে কয়টা পুতুল লাগবে বড়টার হাইট পেতে? মোটা না, জাস্ট হাইট। কয়টা লাগবে? কয়টা পুতুল হলে আপনি এই ডলটা রিচ করতে পারবেন হাইটে? 3টা। ওসমান বললো 3টা। 2.75। ভেরি প্রিসাইজ। তিনটা হবে ভাইয়া। 3 টাইমস। হ্যাঁ, মানে 3 times। 3 টাইমস। অলরাইট, দেখেন তো। কয়টা লাগছে? মানে 3 তো না? কয়টা হলো? 3। মানে আমরা একজন ছাড়া ওর ইয়া বলছে, কিন্তু বাকি সবাই কিন্তু আমরা এগ্রি করছি যে 3টা লাগবে, তাই না? 3টা পুতুল লাগবে। এই যে এটাকে আমরা আসলে বলি রিলেটিভ এস্টিমেশন। কোনো একটা কিছু রেফারেন্স ধরে যদি আমরা এস্টিমেট করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা সেই এস্টিমেটটা সহজে করতে পারি মানুষ। কিন্তু আমরা যে আমাদেরকে যদি অ্যাবসলিউট এস্টিমেট করতে বলা হয়, তাহলে কি হয়? তাহলে কিন্তু আমরা এত সহজে এস্টিমেটটা করতে পারি না। ঠিক আছে? সো এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে এবং অনেক মানে গবেষণা আছে। আপনি একটু সার্চ করে করতে পারেন ইন্টারেস্ট থাকলে, রিলেটিভ ভার্সাস অ্যাবসলিউট এস্টিমেশন। ট্রেডিশনাল প্রজেক্ট আসলে এতদিন ধরে অ্যাবসলিউট এস্টিমেশন ইউজ করে। এই জন্য একটা টুইটারে ইয়ে করে না, ওই যে একটা হ্যাশট্যাগ আছে, হ্যাঁ, নো এস্টিমেট নামে কিন্তু একটা হ্যাশট্যাগ আসে। মানে কিছু মানুষ আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে এস্টিমেটই করতে চায় না, কারণ এস্টিমেট ইজ অ্যাকচুয়ালি বুলশিট। কারণ আসলে আমরা অ্যাবসলিউট এস্টিমেট করি যেটা কখনোই আমরা রিচ করতে পারি না। এই কাজটা করতে 5 দিন লাগবে, দেখা যায় আসলে 7 দিন লাগছে, 10 দিন লাগছে। সেই জন্য বলতেছে যে আমরা নো এস্টিমেট। এই হ্যাশট্যাগের কিন্তু অনেক অনুসারী আছে। আচ্ছা, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা দেখলাম যে আমরা কিন্তু ইজিলি যদি রিলেটিভ এস্টিমেশন করি, কম্পেয়ার করে রেফারেন্সের সাথে, তাহলে কিন্তু ইজিলি উই ক্যান
এস্টিমেট এস্টিমেট এবং অনেক ক্লোজ এস্টিমেট করতে পারছি আমরা। ঠিক আছে, অ্যাজাইল টিম আসলে এই এস্টিমেটটাকে ইউজ করে, রিলেটিভ এস্টিমেশন ইউজ করে, নট অ্যাবসলিউট এস্টিমেশন। ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করে অ্যাবসলিউট এস্টিমেশন, যেটা আমরা বলি এই কাজটা করতে এতদিন লাগবে বা প্রজেক্টটা করতে এতদিন লাগবে। আর রিলেটিভ এস্টিমেশন কি করে? এস্টিমেট করে রিলেটিভ ভাবে, কম্পেয়ার করে। আমরা নেক্সট ক্লাসে প্ল্যানিং প্রকার নিয়ে ডিটেইল আলোচনা করব, তখন দেখবো যে এই রিলেটিভ এস্টিমেশন কিভাবে কাজ করে। ঠিক আছে, এবং দ্যাট ইজ এ মানে ইন্টারেস্টিং টুল, রিলেটিভ এস্টিমেশন। তখন আমি আবার এই স্লাইডে হয়তো আসবো, কারণ এই স্লাইডের আগের স্লাইডটা আমরা প্ল্যানিং প্রকার খেলার সময় একটু আলোচনা করব। আচ্ছা, আমি ব্যাক করতেছি আমাদের নিজের ডিসকাশনে। তাহলে দেখেন এখানে কি বলা আছে, এটা কই গেল? সো অ্যাজাইল প্রজেক্ট কি করা হয় দেখেন, অ্যাভয়েড ইউজিং অ্যাবসলিউট টাইম। এই স্টোরিটা করতে কত সময় লাগবে এইটা না বলে কি বলে, স্টোরি পয়েন্ট। রাদার দে ইউজ রিলেটিভ এস্টিমেশন, কম্পেয়ার করে এস্টিমেট করে। স্টোরি পয়েন্ট টেকনিক ইউজ করে, যেটা ইউনিটলেস। ঠিক আছে, ইউনিটলেস, কোনো ইউনিট না, দেয়ার ইজ নো ইউনিট। আমরা ট্রেডিশনাল প্রজেক্টে আওয়ার বলি যে এত আওয়ার বা এত ডে লাগবে, এতে অ্যাজাইলে কি করে, প্রতিটা স্টোরিকে স্টোরি পয়েন্ট দিয়ে এস্টিমেট করা হয়। ঠিক আছে, সো এটা জাস্ট একটু মাথায় রাখেন, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে খুব ডিটেইল আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা কি করি দেখেন, ট্রেডিশনাল প্রজেক্টে আমরা গ্যান্ট চার্ট ইউজ করি নরমালি, তাই না? এই গ্যান্ট চার্ট সবাই ইউজ করছেন না? আমার মনে হয় সবাই দেখছেন বা ইউজ করছেন। জি ভাই। গ্যান্ট চার্টে আমরা কি করি, এই গ্যান্ট চার্টে কিন্তু রিসোর্স অ্যাসাইন করা যায়, যে কে কোন কাজটা করবে বা কয়জন পারসন করবে, আমরা অ্যাসাইন করে দিতে পারি। সো ট্রেডিশনাল প্রজেক্টে আমরা এরকম অ্যাসাইন করি, কিন্তু অ্যাজাইলে কি করা হয়, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, অ্যাজাইল টিম, দ্য টিম কমিটস টু পারফর্মিং ওয়ার্ক ইন অ্যান ইটারেশন। হ্যাঁ, সো নিজেরাই কিন্তু কমিট করে, সাইন আপ করে যে আমরা এই কাজটা আমি করব। এই যে সেলফ অর্গানাইজিং দ্য ওয়ার্ক দ্যাট নিডস টু বি ডান। দেখেন এটা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজাইল টিম কি করে, এনকারেজ টিম মেম্বার্স টু সেলফ অর্গানাইজ ইন ডিটারমাইনিং কি কি দ্য ওয়ার্ক দ্যাট নিডস টু বি ডান। একটা স্টোরি ডেলিভার দিতে কি কি কাজ করতে হবে সেটা তারাই আইডেন্টিফাই করবে, নট প্রোডাক্ট ওনার অর স্কাম মাস্টার। তারপরে দেখেন, তার মানে কি, হোয়াট, কি কি কাজ লাগবে সেটা কে আইডেন্টিফাই করবে, টিম মেম্বার্স। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই জাস্ট এখান থেকে আপনার কিন্তু ঘুরে ফিরে অনেক প্রশ্ন আসবে। এবং কাজটা কিভাবে করতে হবে সেটা কে ডিসাইড করবে, হাউ টু পারফর্ম, হাউটাও ডিসাইড করবে টিম, যা কোন কিভাবে আমরা কাজটা করব। আর কে কাজ করবে, হু, এটা কে ডিসাইড করবে, এটাও তো টিম। এটাও টিম। এই তিনটা একটু খুবই মানে মাইন্ডলি এবং সিরিয়াসলি একটু দেখবেন, যে অ্যাজাইল টিমে এই তিনটা কাজ একদম কোর তিনটা কাজ, যেটা আসলে এক টিমের ভিতরে কাজ করার আসল কাজ, ওয়ার্ক। সেই কাজটা কি কি হবে, হোয়াট, কাজটা কিভাবে হবে, হাউ, এবং কে করবে, হু, সবগুলোই ডিসাইড করে টিম, নট স্ক্রাম মাস্টার, নট প্রোডাক্ট ওনার। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর অ্যাজাইল। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা নরমালি কি করি, গান চার্ট ইউজ করা হয়। দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজার, এটাও কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু অ্যাসাইনমেন্টটা হয়তো প্রজেক্ট ম্যানেজার পড়ে বা সিনিয়র ম্যানেজমেন্ট পড়ে, কিন্তু এই যে ডিসিশন গুলো নিবে যে এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি কি টাস্ক লাগবে, এটা আসলে আপনি অলওয়েজ ইনভলভ করবেন আপনার টিমকে। আপনি কখনো ইম্পোজ করবেন না, আপনার টিমকে ইনভলভ করবেন। ট্রেডিশনাল প্রজেক্টেও সেম কথা, কিন্তু হয়তো অ্যাসাইনমেন্টটা আমাদের যেহেতু ওই ট্রেডিশনাল স্ট্রাকচার আছে, ম্যানেজমেন্ট স্ট্রাকচার, সেই অনুযায়ী হয়তো আমরা অ্যাসাইন করি। সো কানবান বোর্ড আমরা দেখছিলাম না, কানবান বোর্ড আমরা ইউজ করি যে ভিজিবিলিটি এবং কোলাবোরেশন বাড়ানোর জন্য। এই যে কানবান বোর্ডের মধ্যে থাকে যে আমরা এই যে স্টোরি, আমাদের এখানে থাকে স্টোরির পরে থাকে টু ডু। তার মানে স্টোরি করতে কি কি কাজ লাগবে, এই একটা স্টোরিকে ব্রেকডাউন করে হয়তো আমরা 5টা কাজ বের করছি, 1 2 3 4 5, এটা হচ্ছে টু ডু লিস্টে থাকে। এবং এই টু ডু লিস্টেই কিন্তু আমি কি হবে, ডুইং, তারপর ডান। এখন যে নিজে সাইন আপ করলো যে আমি এই কাজটা করব, সেটা নিজে নিয়ে ডুইং এ নিয়ে আসবে এবং নিজের নামটা লিখবে যে আমি এই কাজটা করতেছি। ঠিক আছে, এবং যখন কাজটা শেষ হয়ে যাবে সে এটাকে শিফট করে ডানে নিয়ে যাবে, এবং আবার নিজেই যে কাজটা এখন কেউ করতেছে না বা কোনো একটা কাজে কারো হেল্প দরকার, তাহলে সে সেখানে নিজেকে অ্যাসাইন করবে। ঠিক আছে, এবং যাই করা হোক না কেন, আমরা যেমন ট্রেডিশনাল প্রজেক্টে গান চার্ট ইউজ করি। কেন ইউজ করি গান চার্ট? যাতে এটা ট্রান্সপারেন্ট হয়, সবাই দেখতে পায়।
যদিও আমরা ওইভাবে আসলে ইউজ করি না এফেক্টিভলি। আর কানবান বোর্ডে কিন্তু সেম পারপাজে, আমরা যাতে একদম সবাই দেখতে পাই, পুরো টিম। এবং এটা কোথায় থাকে কেউ জানেন? যে একটা প্রজেক্টে অ্যাজ এ টিমের কানবান বোর্ড বা যেটাতে সব আপডেট করা হচ্ছে, এটা আসলে কোথায় রাখা হয়? প্রজেক্ট ম্যানেজারের মেশিনে, সবার মেশিনে, না কোথায়? কারো কোনো আইডিয়া আছে? ফ্লোরে ভাইয়া। ফ্লোরে? হ্যাঁ মানে যেখানে টিম বসে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আমরা কিন্তু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে অ্যাজাইলে আমরা যে এই যে মানে প্রজেক্টের প্রোগ্রেস কি হচ্ছে না হচ্ছে, ট্রান্সপারেন্সি, এটা সবকিছু কি করা হয় আমরা বোধহয় বলছিলাম, সেটা হচ্ছে যে লো টেক, হ্যাঁ, লো টেক হাই টাচ। অ্যাজাইল কিন্তু এটা ইউজ করে এই ফিলোসফিটা, লো টেক, টেকনোলজি কম, লো টেকনোলজি হাই টাচ, যাতে টাচ করা যায়। এই জন্য খুব বড় বড় প্রজেক্ট, এই যে আমাদের মাইক্রোসফটের এক্সবক্স হিউজ প্রজেক্ট একটা, সেই এক্সবক্স পুরোটাই কিন্তু কানভার্ট বোর্ড ইউজ করে ডেভেলপ করা হয়েছে পুরো প্রজেক্টটা। এবং তার কিন্তু একটা বই আছে দেখবেন, যিনি এটা প্রজেক্ট ম্যানেজার ছিলেন, বইটার নাম হয়তো আপনার পরে বলবো। তার কিন্তু অনেকগুলো ইউটিউবে বক্তৃতা আছে, একটা বইও লেখছে উনি, যে কানবান ইউজ করে কিভাবে উনি এক্সবক্স মানে পুরো প্রজেক্টটা ম্যানেজ করছে, হিউজ একটা প্রজেক্ট, এবং অনেক টিম একসাথে কাজ করছে। সো লো টেক হাই টাচ এরকম ফ্যাসিলিটি করতে হবে, যাতে আমরা সবাই টাচ করতে পারি। সো এটা কোথায় রাখা হয় জানেন? পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসবে এটা থেকে। এটা রাখা হয় আসলে যেখানে সবচেয়ে ট্রাফিক বেশি, যেখানে মানুষ হাঁটা চলা সবচেয়ে বেশি করে, সেখানে আসলে আমরা কানবান বোর্ড রাখি, যাতে এভরিওয়ান ক্যান সি, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট, ওপেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি কালচারাল শিফট। এত সহজ না, আপনি তো আমরা সবাই কাজ একটু লুকিয়ে রাখতে চাই, যে কুটুক না হলে সবাইকে দেখাতে চাই না, বাট এটা একদম রাখা হয় যেখানে সবচেয়ে ট্রাফিক বেশি, এভরিওয়ান ক্যান সি, এভরিওয়ান ক্যান টাচ, সেখানে কিন্তু রাখা হয়। আর এমনি যারা সফটওয়্যার ইউজ করে, দুইটা সফটওয়্যার সবচেয়ে বেশি ইউজ হয়, একটা নাম হচ্ছে জিরা আর একটা নাম হচ্ছে রেলি। এই দুটো ওয়ার্ল্ডে পপুলার সফটওয়্যার, যেটা আসলে ভিতরে কানবান বোর্ড ইউজ করে, ঠিক আছে, কানবান বোর্ড ইউজ করে। আচ্ছা, আমরা বোধহয় লাস্টের দিকে আছি। দেখেন, গাইডলাইন্স টু এভারেজ ডেমনস্ট্রেশন অফ টাস্ক অ্যাকাউন্টেবিলিটি, ডিটারমাইন হাউ টাস্ক অ্যাকাউন্টেবিলিটি উইল বি ট্র্যাকড এন্ড ম্যানেজ ইন এ ওয়ার্ক। এই যে আমি যেটা বলছি, ট্রেডিশনাল প্রজেক্টে ওয়ার্ক প্যাটার্ন স্ট্রাকচার, in a work pattern structure, tasks to produce the deliverables are identified. তার মানে WBS এর নিচে ওয়ার্ক প্যাকেজ থাকে, এবং সেই ওয়ার্ক প্যাকেজ ডেলিভারি দিতে কি কি কাজ করতে হবে, by the team members, preferably by the team members who will be performing the work. Traditional project কিন্তু this is same হ্যাঁ। When a WBS dictionary অথবা work package is produced, each of the relevant tasks and assignees is identified, tracked and managed. ওই যেটা আমি আগে আপনাদের বলছিলাম, যে ওয়ার্ক প্যাকেজকে অ্যাসাইন করা হয় টিমের মধ্যে, এবং ট্র্যাক করা হয়, ম্যানেজ করা হয়, যে তারা আসলে করছে কিনা। অ্যাজাইলে কি করা হয়? টাস্ক আইডেন্টিফিকেশন এন্ড ট্র্যাকিং ইজ জেনারেলি হ্যান্ডেল বাই দ্য টিম দেমসেলভস। ঠিক আছে, কখন করা হয়? যখন আমরা ইটারেশন প্ল্যানিং করি। সো এখানে কিন্তু মেইন আইডিয়া আমরা যেটা বারবার আলোচনা করতেছি, ওইটি এখানে ঘুরে ফিরে আসতেছে। ট্রেডিশনাল প্রজেক্টে ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউন করে আমরা টাস্ক তৈরি করি, আর অ্যাজাইলে কি করা হয়? ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা টাস্ক তৈরি করি। আচ্ছা, রেট্রোস্পেক্টিভ মনে আছে? রেট্রোস্পেক্টিভ। সো রেট্রোস্পেক্টিভ নিয়ে কিন্তু এখানে ডিটেইল আছে, যে রেট্রোস্পেক্টিভের যে ইভেন্টটা, লেসন লার্ন সেশনটা, ওটা আসলে কিভাবে করা হয়। সো এখানে কি করা হয়? প্রথমে সেট দ্য স্টেজ, মানে আমরা যেহেতু এখন রেট্রোস্পেক্টিভ করবো, রেট্রোস্পেক্টিভ কখন ঘটে? একটা ইটারেশনের সব লাস্টের ইভেন্ট না এটা? লাস্ট ডেটে। হ্যাঁ, একদম লাস্ট ডেতে, এটা হচ্ছে লাস্ট ইভেন্ট। আচ্ছা, মাহবুব ভাই কি চলে গেছে? আচ্ছা, লাস্ট ডেতে তাহলে প্রথমে কি করা হয়? সেট দ্য স্টেজ, চেক ইন অ্যাক্টিভিটিস করা হয়, যাতে টিমটা এনগেজ হয়। অ্যাজলি আমি বলছি হলে যে ফান এবং গেমিং এর থ্রুতে করা হয়, তাই না? তো বিভিন্ন চেক ইন অ্যাক্টিভিটিস থাকে শুরুতে, মানে যাতে টিমটা উদ্বুদ্ধ হয় নলেজ শেয়ারিং এ। সেগুলো অনেক টেকনিক আছে, সেই টেকনিক কিছু এখানে আলোচনা আছে। আর একটা বই আছে যেটা আসলে অ্যাজ এ টিম সবসময় ইউজ করে, বইটার নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না, রাইটারের নাম হচ্ছে ডারবি, আর বইটার নাম হচ্ছে রেট্রোস্পেক্টিভ। আমি পরে আপনাদের দেবো নামটা, হ্যাঁ। সো সেটা আসলে সবচেয়ে বেশি
পড়া হয় আর কি, যার মানে রেট্রোস্পেক্টিভের জন্য সবচেয়ে ফেমাস বই। আচ্ছা, তাহলে কি করা হয়, সেকেন্ড স্টেজ হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু এটা থেকে আসবেই প্রশ্ন, এই স্লাইড থেকে একটা প্রশ্ন মাস্ট। এই স্টেপস গুলো একটু মনে রাখতে হবে। প্রথমে কি করতে হবে, সেট দ্য স্টেজ, তার মানে বিভিন্ন সেটে চেক ইন অ্যাক্টিভিটিস এর টিমটা এনগেজ হয় এবং মানে নলেজ শেয়ারিং এর জন্য ইন্সপায়ার্ড হয়। তারপরে গ্যাদার এন্ড শেয়ার ডাটা, ঠিক আছে, এই যে আমরা বিভিন্ন ডাটা গ্যাদার করবো টিমের কাছ থেকে, জেনারেট ইনসাইটস, এবং তারপরে প্রতিটা টপিক নিয়ে আমরা ইনসাইট জেনারেট করি। হোয়াটস ওয়ার্কিং, ওই যে আমি বলছিলাম হোয়াট ওয়েন্ট ওয়েল, হোয়াট ওয়েন্ট রং, তাই না, এইসব ডিসকাস করা হয়। হোয়ার আর চ্যালেঞ্জেস, তারপর যেটা ধরেন একটা প্রবলেম আইডেন্টিফাইড হয়েছে সেটা রুট কজ অ্যানালাইসিস করা হয় 5 হোয়াই দিয়ে কিংবা ফিশবোন ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রাম অ্যানালাইসিস করা হয় যাতে এটা নেক্সট ইটারেশন আর না হয়। তারপর আমরা কি করি, এগ্রি অন, দেখেন এই যে আমরা বলছিলাম কাইজেন, তাই না, এগ্রি ওয়ান টু ইমপ্রুভমেন্টস চেঞ্জেস টু ট্রাই ইন দ্য সাবসিকুয়েন্ট ইটারেশন, ডিসিশন করা হয় নেক্সট শেষে যে আমরা আসলে নেক্সট ইটারেশনে কোনটা আমরা ইউজ করতে পারি ইমপ্রুভমেন্টের জন্য। আর ফাইনালি কি হবে, ক্লোজ করা হবে। সেই পাঁচটা কিন্তু স্টেজ রেট্রোস্পেক্টিভের, সেই পাঁচটা স্টেজ কিন্তু সিকোয়েন্সিয়ালি একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষা হয়তো বলবে যে আপনি কোন একটা স্টেজ দিয়ে বলবে যে নেক্সট কি করতে হবে আপনাকে, আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার অথবা অ্যাজাইল কোচ অথবা স্ক্রাম মাস্টার, আপনি রেট্রোস্পেক্টিভ করতেছেন এবং আপনি প্রথমে কোন কাজটা করবেন, এবং এই আপনার 4টা বা 5টা দিয়ে দিচ্ছে, আপনাকে মনে রাখতে হবে সেট দ্য স্টেজ হচ্ছে প্রথম অ্যাক্টিভিটি, কিংবা বলে দিবে যে জেনারেট ইনসাইট তার আগের অ্যাক্টিভিটিটা কি, বুঝতে পারছেন? সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট কিছু না, মানে এটা কিন্তু নরমালি সিকোয়েন্সটা আসতেছে, তাই না, আগে স্টেজ সেট করতে হবে, তারপরে ডাটা গ্যাদার করতে হবে, তারপরে আলোচনা করতে হবে, ইনসাইট জেনারেট করতে হবে, তারপরে যে ইনসাইট গুলো আসবে সেখান থেকে আপনি ডিসিশন নেবেন, এবং ফাইনালি আবার সবাইকে থ্যাংক ইউ দিয়ে বা কোনো একটা অ্যাপ্রিসিয়েশন বা আরো কোনো ইভেন্ট করতে পারেন, দিয়ে আপনি ক্লোজ করবেন এটাকে। অলরাইট, আচ্ছা এখন একটা দেখেন জিনিস, আপনার সবাই একটু স্টুডেন্ট ম্যানুয়ালে পেজ নম্বর আমি একটা বলছি, ওখানে একটু কাইন্ডলি জানতো, সেই পেজটা হচ্ছে আমরা যেটা বললাম এম্পাওয়ার টিম মেম্বারস এন্ড স্টেক হোল্ডার্স। আমরা কিন্তু এমনি স্লাইড শেষ, আমি একটু এক্সট্রা স্লাইড পড়াবো কয়েকটা। এখানে একটা এক্সারসাইজ আছে, দেখেন এই যে আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে দেখা যাচ্ছে না, স্টুডেন্ট ম্যানুয়াল, এই যে এটা কিন্তু এখানে আছে, যেটা আমরা প্রেজেন্টেশন স্লাইডে দেখলাম। এখানে দেখেন একটা প্রশ্ন আছে, এখানে 4-5টা প্রশ্ন আছে। 4 নম্বর প্রশ্ন, your team plans to have a retrospective at the end of each iteration to identify potential improvements in how the team is collaborating. While there are many techniques for running retrospective, what are some of the key activities common in many retrospectives? হ্যাঁ, এই পাঁচটা অ্যাক্টিভিটি, হ্যাঁ না, 5টা তো হচ্ছে স্টেপস আর কি, কিন্তু আসলে নানান ধরনের অ্যাক্টিভিটি করে। এই অ্যানসারটা যদি আমরা একটু দেখি, এই যে 4 নম্বরের অ্যানসারটা কোথায় দেখবো, স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু সলিউশনে আছে, দেখছেন এটা কত, এক্সারসাইজ 1.4। সো লেটস গো টু দ্য সলিউশন অফ 1.4, 1.2, 1.3, 1.4। এই যে 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই যে এই প্রশ্নটা উত্তর দেওয়া আছে, উত্তরটা একটু একজন পড়েন তো, পড়া যাচ্ছে? তানভীর তো নাই বোধহয় আজকে, নাকি? হ্যাঁ, তানভীর নেই আছে। আচ্ছা দেখেন, খোকন বলেন দেখি কি লেখা আছে। লেখা আছে answers may include any number of different techniques such as 4LS, key, stop, start, ESVP, and many others. In the big picture, good retrospective should have a structure similar to this, but may experiment with alternatives. Basically, you need to set the stage, gather and share data, generate insights, make decisions, and close. এখানে ভাইয়া এই যে কতগুলো টুলস এর টেকনিক্স এর কথা বলছে, 4LS, keep, stop, start and ESVP. ওকে, সো দেখেন এটা কিন্তু আমরা
কোথাও পড়ি নাই, পড়ছি স্লাইডে ছিল না, স্টুডেন্ট মেলে হলো কিন্তু নাই, কিন্তু অ্যান্সারের মধ্যে আছে। ঠিক আছে, ফলে এই যে অ্যান্সারটা পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ যে এখান থেকে তো প্রশ্ন আসতে পারে, হঠাৎ বললো যে 4L কি জিনিস, বা 4L মানে কি, 4টা এল, 4টা এল দিয়ে কি বোঝায় আসলে। কারণ আমরা ভাববো যে এটা আবার কোথা থেকে আসলো, আসলে কিন্তু এটা অ্যান্সারে অলরেডি দেওয়া আছে স্টুডেন্ট ম্যানুয়ালে। এই ছোট বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করতে হবে, পরীক্ষায় অনেক সময় মানে একটু ডিপে চলে গেলে তখন দেখা যায় এরকম জায়গা থেকেও প্রশ্ন পড়ে। বুঝতে পারছি? সো লেটস সি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, রেট্রোস্পেক্টিভে আমরা বলি নাই যে চেক ইন করতে হবে, তাই না? চেক ইনে আপনি একটা অ্যাক্টিভিটি করতে পারেন, এটা আমি আসলে যখন ক্লাসরুম ট্রেনিং নেই তখন আসলে এটা করাই আর কি, স্টুডেন্টকে ফিজিক্যালি করাই, এটা এখন আর সম্ভব হচ্ছে না। সো ওখানে ছোট ছোট কাগজের মধ্যে লেখা থাকে ESVP। তে হচ্ছে এক্সপ্লোরার, ঠিক আছে, এস তে হচ্ছে শপার, ভি তে হচ্ছে ভ্যাকেশনার এবং পি তে হচ্ছে প্রিজনার। তার মানে আমি যখন এই রেট্রোস্পেক্টিভে আসতেছি তখন আমি এরকম 4টা চেক বক্স থাকে। হ্যাঁ, 4টা চেক বক্স কি, এক্সপ্লোরার, শপার, ভ্যাকেশনার, প্রিজনার। এবং সবাইকে বলা হয় তুমি নিজেকে যা মনে করছো এই রেট্রোস্পেক্টিভে পার্টিসিপেট করতে এসে তুমি সেটাতে ক্লিক করবা। এক্সপ্লোরার মানে হচ্ছে যে আসলে নলেজ শেয়ার করতে চায়, এক্সপ্লোর করতে চায়, দেখি সবাই কি বলতেছে, এখান থেকে নতুন কিছু শেখা যায় কিনা বা আমরা আরো ইমপ্রুভ করতে পারি কিনা, সে হচ্ছে এক্সপ্লোরার। ঠিক আছে, এই যে এখানে দেখানো হচ্ছে যে সে আসলে এক্সপ্লোর করতে চায়, এই যে ম্যাপ। আর শপার মানে কি, আপনারা কি আপনাদের ওয়াইফদের সাথে মার্কেটিং করতে যান? কারো এক্সপিরিয়েন্স আছে? ভাবিদেরকে নিয়ে বাজারে গেছেন? জি ভাইয়া। বিটার এক্সপিরিয়েন্স, এই জন্য কেউ স্বীকার করবে না। কেউ স্বীকার করবে না। দেখছেন তো না যে আপনার মানে যে আপনি খালি ব্যাগ নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরবেন এবং 100টা দেখুন ঘোরার পরে হয়তো একটাও কিনবে না, এরকম হয়েছে না যে সারাদিন ঘুরে পুরো লাঞ্চ করে ফিরছেন, কোনো কিছু কেনা হয় নাই। দিস ইজ কোয়াইট নর্মাল। এবং মেয়েরা কিন্তু খুব মজা পায়, আপনি হয়তো বোর হয়ে গেছেন কিন্তু ওরা কিন্তু খালি দোকান ঘুরতেছে, দাম করতেছে, দেখতেছে, মানে মনে হচ্ছে যে এখানে কিনে ফেলবে কিন্তু আসলে কিনতেছেন। দেখছেন? সো শপার মানে হচ্ছে যে আমি আসলে আসছি এখানে, কিন্তু যদি কোনো স্কোপ হয় বা পাই, দামে টামে মেলে, হ্যাঁ, তাইলে আমি সব করবো, নাইলে কিছু করবো না। ঠিক আছে, শপার মোডে আমি আসছি। হ্যাঁ, রেট্রোস্পেক্টিভে কেন আসছি? শপার মোডে। আর ভ্যাকেশনার মানে কি? ভ্যাকেশনার মানে হচ্ছে যে আমি কাজ করতে করতে বোর হয়ে গেছি ওয়ার্ক স্টেশনে, এখন একটা যেহেতু ইভেন্ট হচ্ছে রেট্রোস্পেক্টিভ, যাই গিয়ে একটু ছুটি কাটায় আসি, ছুটির মোডে আছি। তার মানে আমি কিন্তু একটা কন্ট্রিবিউট করবো এরকম না। ভ্যাকেশন মোডে কিন্তু আমরা খুব একটা কন্ট্রিবিউট করতে পারি না। যেমন আমি যে রংপুরে গেছিলাম ছুটিতে, আমি কিন্তু 2টা ক্লাস মিস করছি, আপনাদের ব্যাচের আর একটা ব্যাচের, এবং খুব একটা ক্লাসও নিতে পারিনি ডিটেইল। সো ভ্যাকেশনাল মোড। আর প্রিজনার কি শান্ত? প্রিজনার নিজে অনেক হ্যাঁ, বিপদের মধ্যে বাংলা আছে। লিঙ্কের মতো। হ্যাঁ, বাংলাদেশের মতো যে এখন প্রিজনে আটকে পড়ে গেছে, আর কেমনে বের হই। প্রিজনার মানে হচ্ছে যে আমি এখন রেট্রোস্পেক্টিভে আসলে আমার পছন্দই না, যে কি বসে কি কি বের করা যায়, কি হবে ইমপ্রুভমেন্ট, কি হবে না হবে। সো রেট্রোস্পেক্টিভ কিন্তু একটা ম্যান্ডেটরি ইভেন্ট, তাই না? কেন আসলে করতেছি আমরা বলেন তো? ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট, তাই না? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, দিস ইজ ক্রিটিক্যাল। এটা যদি আপনার ভালো না হয়, আপনার টিমের প্রোডাক্টিভিটি বাড়বে না, টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে না, যে প্রবলেমগুলো আছে রুট কজ অ্যানালিসিস গুলো যদি সলভ না করেন, এটা বারবার হতে থাকবে, টিমের মধ্যে বন্ডিং হবে না। সো প্রিজনার মানে সে আসলে কখন রেট্রোস্পেক্টিভ শেষ হবে সে চিন্তায় আছে, তাইলে বেঁচে যাই। ঠিক আছে, জানি না আজকে ক্লাসে বেশিরভাগ জয়েন করে নাই, সবাই কি প্রিজনার মোডে ছিল নাকি, যে আমি তো আটকে রাখবো? দেখেন, তার মানে আমরা এটা কিন্তু একটা চেক ইন অ্যাক্টিভিটি, এটা দিয়ে আসলে কি বোঝা গেল? এখন স্কাম মাস্টার যদি দেখে, ধরেন স্কাম মাস্টার দেখলো যে আমার 8জন টিম মেম্বার, তার মধ্যে 7জনেই বসছে আমি প্রিজনার ফিল করছি, তাহলে এটা কিন্তু কারো নাম দেখা যাবে না, এটা আর কি অ্যানোনিমাসলি। সো তাহলে কি করবে বলুন তো? স্কাম মাস্টার দেখলো যে 7জনেই এটা করছে, প্রিজনার, তাহলে কি করা উচিত স্কাম মাস্টারের? উসমান আছে? উসমান নাকি?
আছি ভাইয়া, চিন্তা দেখি করতেছি পাওয়া যাচ্ছে না, চিন্তা করতেছি স্ক্যাম মাস্টার কি করবে। 7 জনই বোসায় প্রিজনার ফিল করছি। মানে তার ভাই মানে একটা কি ডে আউট টোটাল করতে হবে ভাইয়া। ডে আউট করতে হবে? তার মানে ইভেন্টটা করে লাভ আছে? না, লাভ নাই, ওদের লাভ নাই। স্বাধীনতা নাই ভাইয়া, হ্যাঁ, মেজর তার প্রবলেম মানে আছে। মেজর টিমের মধ্যে প্রবলেম আছে, এটা এনজয় করতেছে না। তার মানে আমাকে আসলে ইটারেশনের মাঝখানে আমার কিন্তু কোচিং ট্রেডিং এসব করাতে হবে, যেটা আমার আসলে কোনো ল্যাগ হচ্ছে টিমের মধ্যে। ওই যে স্ট্রমিং হয়তো চলতেছে, নর্মিং হয় নাই, বা অনেক কিছু আছে। মোটিভেটেড না টিম, আমরা অ্যাজাইলে কিন্তু মোটিভেটেড টিম নিয়ে কাজ করতে হবে। টিম মোটিভেটেড না, নাহলে সবাই প্রিজনার ফিল করবে কেন? দ্যাট মিনস এখানে উচিত কি, উচিত হচ্ছে স্ক্রাম মাস্টার এই মিটিংটা ক্যান্সেল করে দেবে, যে এইবার আর রেট্রোসের দরকার নেই, চলো আমরা সবাই জাস্ট লাঞ্চ করে বা কফি খেয়ে চলে যাই। তারপরে নেক্সট ইটারেশনে সেই নিয়ে কাজ করবে যে কেন এটা হচ্ছে, কারণ এটা ছাড়া তো আসলে আমাদের ইমপ্রুভমেন্ট হবে না। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন লোকজন এক্সপ্লোর বেশি হবে তখন আর সেটা খুবই প্রোডাক্টিভ একটা সেশন হবে। সো এটা একটা এক্সাম্পল অফ চেক ইন ইভেন্ট। ওই যে আমরা বলছি না 4-5টা স্টেজ, তার মধ্যে একটা হচ্ছে চেক ইন, তার মধ্যে এটা একটা এক্সাম্পল। আমি আপনাদের একটা সাইট দেবো, যে সাইটটা শুধু রেট্রো সেটের উপরে, এবং প্রায় 20-25টার মধ্যে টেকনিক আছে, যে আপনি বিভিন্ন, যে আমরা 5টা স্টেজ দেখলাম, কোন স্টেজে কি করে আপনার টিমকে আপনি মোটিভেট করবেন এবং ইনভলভ রাখবেন। সো এটা হচ্ছে আমাদের ইএসভিপি, যেটা চেক ইনে করি আমরা। একটু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ইএসভিপি কোথায় ইউজ হয়, কোন স্টেজে ইউজ হয়। আচ্ছা, আমরা বললাম রেট্রোস্পেক্টিভে আমরা কি করতে পারি, 4টা এল ইউজ করতে পারি, 4L। তার মানে আমরা কি করলাম, এই যে হোয়াইট বোর্ডের মধ্যে 4টা কোয়াড্রেন্ট তৈরি করলাম, এবং প্রথমে এল এ বললাম লাইট, পরের এল এ বললাম লার্ন, তারপরে বললাম ল্যাক্ট, আর 4-এ বললাম হচ্ছে লং ফর। লাইক মানে কি, যে আমি যে ফুল লাস্ট যে ইটারেশন করলাম 2 সপ্তাহ ধরে, এর মধ্যে আমার কোন জিনিসটা খুব ভালো লাগছে আমার। ওপেন কিন্তু এটা মানে যে যার কাগজে লিখে, পোস্ট-ইট নোটে লিখে এখানে এই কোয়াড্রেন্টে দিয়ে দিবে, যে আমার এটা ভালো লাগছে, আমার ওই টিম মেম্বারকে ভালো লাগছে, বা আমার এই প্রসেসটা ভালো লাগছে, হ্যাঁ, বা এইভাবে আমি কাজটা করছি, দ্যাট ইজ ভেরি নাইস, সেইভাবে লিখবে, লিখে এখানে দিয়ে দিবে। এটা একাধিক, যা যত ইচ্ছা, যার আইডিয়া। ঠিক আছে, তারপরে কি লার্ন, লার্ন মানে হ্যাঁ আমরা কি শিখছি, এখানে নতুন কি শিখছি, লার্ন, যেটা আগে শিখি নাই, আগে জানতাম না। সো এটা এখানে চলে আসবে, লার্ন। বিভিন্ন জন দিবে যে আমি এটা শিখছি, এটা শিখছি, বা একটা শিখছি বা 2টা শিখছি, এরকম। ল্যাক্ট, যেটা মনে হবে যে আসলে আমরা ভালো করি নাই, যেটা আরো ভালো করার স্কোপ ছিল, হ্যাঁ, আমাদের ল্যাক হয়ে গেছে, হয় না কাজ করতে গিয়ে। আমরা যখন খেলি, খেলার পরে কি হয়, টিম হারলে কি করি আমরা, টিমের অ্যানালাইসিস শুরু হয়ে যায় না? শুধু হারলেও না, কিন্তু জিতলেও কিন্তু আমরা অ্যানালাইসিস করি, যে আমরা তো ক্রিকেট খেলার মধ্যে, তাই না, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, উইকেট কিপিং, কত কিছু আছে। তো আসলে আমরা হয়তো জিতছি, কিন্তু আমাদের আসলে ফিল্ডিংটা খারাপ হয়েছে। সো সেই ল্যাকটা আমরা এখানে পয়েন্ট আউট করবো। আর লং ফর মানে কি, লং ফর মানে হচ্ছে আমরা অনেকদিন ধরে চাচ্ছি যে আমরা এই জিনিসগুলো করবো, কিন্তু এখনো করার স্কোপ পাচ্ছি না, করতে পারছি না। আমার একটা আছে না, আমাদের লাইফের কিন্তু এরকম আছে, আমরা একটা অনেক জিনিসটা আশা করে থাকি যে ওটা আমরা করবো, এখনো শুরু করতে পারি নাই। সো এরকম যদি কোনো এক্সপেকটেশন থাকে, যেটা আসলে বেটার ফর দ্য টিম, হ্যাঁ, বা আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য বেটার হবে, সেটা আমরা এখানে আইডেন্টিফাই করব। বুঝতে পারছি আমরা এগুলো কি হচ্ছে আসলে, তাহলে কি হচ্ছে, এটা ইনসাইট। এই যে আমরা জেনারেট ইনসাইট করতেছি আমরা, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা পরে ডিসিশন নেব যে আমরা কোনটা নেক্সট ইটারেশন করব। সো এটা হচ্ছে 4L। আবার আমরা কিভাবে করতে পারি, সেম আমরা কিন্তু ডেটা কালেক্ট করতে পারি বা ইনসাইট জেনারেট করতে পারি এভাবে, খুব সিম্পল, কিপ, স্টপ, স্টার্ট। যে জিনিসগুলো আমাদের মনে হয়েছে যে আমরা নেক্সট ইটারেশন আমরা কিপ করব, সেটা আমরা এখানে লিখবো। যেটা মনে হয়েছে যে খুবই কোনো কাজে লাগে নাই, আননেসেসারি আমরা কাজ করছি, কোনো ভ্যালু ক্রিয়েট করে নাই, সেই কাজগুলোকে আমরা স্টপ করব, সেই কাজগুলো আমরা এখানে আইডেন্টিফাই করে লিখবো। আর স্টার্ট, যেটা ভাবতেছি যে নতুন ভাবে আমাদের নেক্সট ইটারেশনে স্টার্ট করা দরকার, সেই ভালো জিনিসগুলো যেটা আমরা এখানে ডিসকাশন আইডেন্টিফাই করছি, সেটা আমরা নেক্সট ইটারেশনে স্টার্ট করব। এটা হচ্ছে কিপ, স্টপ, স্টার্ট। এইভাবে কিন্তু আমরা কি পুরো রেট্রোস্পেক্টিভটা চালাতে পারি। আর আমি আরো সহজভাবে বুঝছিলাম না একটা, যেটা আমাদের পরের ইয়াতে আছে, আছে নাকি নাই, বন্ধ করে রাখছি আমি। আচ্ছা, ওটা আমি স্টপ করে রাখছি। হ্যাঁ, একটা আমি বলছিলাম না যে এটাও করতে পারেন, অনেকে খুব সিম্পলি এটা করে, জাস্ট 2টা কলাম, ঠিক আছে, একটাতে থাকে www হোয়াটস ওয়েন রং, একটা থাকে www হোয়াটস ওয়েন ওয়েল। ঠিক আছে, সেইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি।
সো এইভাবে কিন্তু রেট্রোস্পেক্টিভ করা হয়। সো যে 4L এসভিপি এবং কিপ স্টার্ট স্টপ আমরা দেখলাম। ওকে, লাস্টে আমরা আসতেছি লাস্ট স্লাইড। Guidelines to determine and restore levels of decision-making authority. Tasks should be identified, planned, and managed as much as possible by the team members themselves. এই যে আমরা wrap up করছি আর কি, হ্যাঁ। Estimates should be done by the team performing the work. Estimate ও টিম করবে এবং empower the teams to drive their own improvement. এই যে রেট্রোস্পেক্টিভ আমরা যেটা বললাম, এখানে কি আমরা ইম্পোজ করছি? খেয়াল করছেন তো আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম, স্ক্রাম মাস্টার ইম্পোজ করতেছে নাকি আমরা নিজেরাই করতেছি? নিজেরাই কিন্তু আমরা সব বের করতেছি। এই জন্য আমরা যদি প্রিজনার বলি তাহলে তো লাভ নাই এখানে, সেদিন ওটা ক্যান্সেল। কারণ আমাদের টিমকেই আসলে মোটিভেট হয়ে বের করতে হবে, কারণ আমরা যদি না করি তাহলে তো আসলে লাভ হবে না। ঠিক আছে, সো এটা বেশি কথা বলে ফেললাম মনে হয় আজকে, না? আচ্ছা, এটা আমাদের খুবই এগুলো দরকার ছিল। কম স্লাইড, এটা খুবই ছোট জিনিস হবে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, টপিক না, কিন্তু 3-4টা প্রশ্ন আসবে এখান থেকে। আমরা একটু যাই, তাহলে একটু আগে যাব। আচ্ছা, এটা কি হচ্ছে? ট্রেন টিম মেম্বার্স এন্ড স্টেক হোল্ডার্স। এটা একদম নতুন টপিক, হ্যাঁ। আগে ট্রেনিং নিয়ে কথাবার্তা ছিল এইচআর এ, পিএমবকে এইচআর চ্যাপ্টারে, খুবই ছোট ভাবে, যে ট্রেনিং একটা টুল হিসেবে ছিল, যে আমাদের কম্পিটেন্সি টিমে যারা কাজ করবে তারা তো আসলে সবাই যেটা আমরা এক্সপেক্ট করতেছি এরকম নাও হতে পারে, স্কিলের গ্যাপ থাকতে পারে, কম্পিটেন্সির গ্যাপ থাকতে পারে, সেটা ইমপ্রুভ করার জন্য আমরা ট্রেনিং দিই। আর শুধু কম্পিটেন্সি না বা স্কিলের জন্য না, হার্ড স্কিল না, সফট স্কিলের জন্য ট্রেনিং দিতে হবে। যেমন আমাদের নেগোসিয়েশনাল স্কিল লাগবে, আমরা আগে টপিকে পড়ছি, তারপরে কমিউনিকেশন স্কিল, কনফ্লিক্ট রেজলিউশন স্কিল, এবং আরো কিন্তু 11টা স্কিল প্রথম 4 টপিকে আমরা পড়ছিলাম। সেই স্কিলের কিন্তু লিডারশিপ স্কিল, হ্যাঁ, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সিং স্কিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ট্রেনিং লাগবে। তো সেটা কি করতে হবে? আমাদের আসলে প্ল্যান করতে হবে ট্রেনিং দেওয়ার জন্য। আমাদের ট্রেনিং টিম মেম্বার্স এন্ড স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছি আমরা যারা আসলে স্টেক হোল্ডার, যাদেরকে আমরা কাজটা বুঝিয়ে দেবো, স্পেশালি তাদের ট্রেনিং লাগবে না? তারা তো ট্রেনিং ছাড়া কাজ করতে পারবে না। তো তাদের কিন্তু ট্রেন আপ করতে হবে যাতে কাজটা তারা বুঝে নেয়। আমরা অনেক ভালো মতো প্রজেক্ট করলাম, কিন্তু যারা কাজটাকে চালাবে তাদেরকে ট্রেন আপ করলাম না, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। ঠিক আছে, সো আমাদেরকে ট্রেনিং দিতে হবে। এই টপিক কি কন্টিনিউ করবো নাকি আজকে স্টপ করি? না, জি ভাইয়া আজকে থাকবে। বড় হলো না। আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আমরা এই 2টা টপিক পড়ে ফেলবো, আর আমরা প্ল্যানিং পোকার গেমটা উইল প্লে, প্ল্যানিং পোকার গেম।